ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যারা এই পর্যন্ত যুক্ত হয়েছে। আমি শেখ মোহাম্মদ আরাফাত, সিনেমাস্কোপের একজন এক্সিকিউটিভ সদস্য। তো আজকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে তার কিছু পরিচয় দিয়ে নিই। সিনেমাস্কোপ হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের একটি অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। তো সিনেমাস্কোপ প্রত্যেক সেমিস্টারে একটি করে মাস্টার ক্লাসের আয়োজন করে থাকে। তো এই মাস্টার ক্লাসগুলোতে সাধারণত সিনেমার বিভিন্ন ধরন, থিওরি, ফিলোসফি নিয়ে আলোচনা করা হয়। মূলত চলচ্চিত্র উদ্যমীদের আলোকিত করার জন্য এই আয়োজন করা হয়। তো আমরা গত সেমিস্টারগুলোতে অব্যাহতভাবে এই মাস্টার ক্লাস আয়োজন করে আসছিলাম, কিন্তু করোনা মহামারীর কারণে আমরা বর্তমান সেমিস্টারে কোনো মাস্টার ক্লাসের আয়োজন করতে পারিনি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সেমিস্টারে অনলাইন প্ল্যাটফর্মে দুটি ওয়েবিনার আয়োজনের উদ্যোগ নিয়ে থাকি। তো আমাদের প্রথম ওয়েবিনারটি কিছুদিন আগে আয়োজিত হয়। সেটার শিরোনাম ছিল ডিসকোর্সেস এন্ড ডিবাঙ্কিং পার্সোনাল সিনেমা উইথ দেবাশিস গ্রুপ। আজকে আমাদের আজকে আমাদের ওয়েবিনারটি যে বিষয়ের উপর করা হচ্ছে সেটি হচ্ছে যে নুরি বিলগি দিলান অ্যান্ড হিজ অটার ভিশন ইন নিউ টার্কিশ সিনেমা। আজকে আলোচনার সুবিধার্থে আমি নুরি বিলগি দিলানের ফিল্মোগ্রাফির পরিচয় দিয়ে নিই। ওনার একমাত্র শর্ট ফিল্ম হচ্ছে কোজা, এবং তার ফিচার ফিল্ম সমূহ হচ্ছে দ্য স্মল টাউন, ক্লাউডস অফ মে, ডিসটেন্স, ক্লাইমেটস, থ্রি মাঙ্কিজ, ওয়ান্স আপন এ টাইম ইন আনাটোলিয়া, উইন্টার স্লিপ এবং দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি। তো আজকে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন মামুন। তিনি একজন ফিল্ম ক্রিটিক, ফিল্ম অ্যাক্টিভিস্ট, ফিল্ম মেকার, রাইটার অ্যান্ড প্রেসিডেন্ট অফ মুভিয়ানা ফিল্ম সোসাইটি। তো আজকের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি একটা কথা জানিয়ে দিই যে আহ, আপনারা যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখন থেকেই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন জানিয়ে রাখতে পারেন। আমরা অনুষ্ঠানের সর্বশেষ 20 মিনিট সেই প্রশ্নগুলোর উত্তর দিব আশা করি। তো আমি শুরু করছি। প্রথমে আমি চলে যাচ্ছি বেলায়েত হোসেন মামুন স্যারের কাছে। তো স্যার, কেমন আছেন আপনি? সুস্থ আছি। সব মানে এখন সুস্থ থাকাটাই অনেক বড় একটা আশীর্বাদ মনে হয়। জি। আপনারা ভালো আছেন সবাই? জি জি, আমরা সবাই ভালো আছি। তো স্যার, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা যে নুরি বিলগি জিলানের যে তো আপনার যদি নুরি বিলগি জিলানকে নিয়ে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে অনুষ্ঠানটা একটু তাই। তো আজকে যারা এই আলোচনা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ইউল্যাবের যে চলচ্চিত্র বিষয়ক কার্যক্রম, সিনেমাস্কোপের মাধ্যমে তারা যে কার্যক্রম নিয়মিত করে যাচ্ছেন সেটাকে সাধুবাদ জানাই। এবং সিনেমাস্কোপ নুরি বিলগি জিলানকে নিয়ে আলোচনা করবার জন্য যে আয়োজনটি করেছে তাদের জন্য তাদেরকে অভিনন্দন জানাই। এই ধরনের তৎপরতা আমাদের চলচ্চিত্রিক কার্যক্রমের জন্য, আমাদের দেশের, আমাদের সমাজের কার্যক্রমের জন্য খুবই হেল্পফুল এবং নানাভাবে সেটা আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করে। তো সবাইকে শুভেচ্ছা আবারও। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি নুরি বিলগি জিলানকে নিয়ে। তুরস্কের চলচ্চিত্র নির্মাতা তিনি, এবং তিনি 95 সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন যেটির নাম হচ্ছে কোজা, যেটি আরাফাত একটু আগে বলেছেন। তো কোজা নির্মাণের পর আজকে 2020 এই সময় পর্যন্ত প্রায় 25 বছরের তার চলচ্চিত্র নির্মাতার যে জার্নি, সেই জার্নিতে তিনি 9টি ছবি বানিয়েছেন, 8টি ফিচার লেন্থ সিনেমা, আমরা যেটাকে পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র বলি সে অর্থে ফিচার লেন্থ সিনেমা, আর একটি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেক্ষেত্রে তার এখন পর্যন্ত নুরি বিলগি জিলানের 8.5টি সিনেমা তিনি নির্মাণ করেছেন এরকম বলা যেতে পারে। মানে রসিকতা করবেন। তো নুরি বিলগি জিলানকে নিয়ে আলোচনার শুরুতে আমরা তুরস্কের চলচ্চিত্র নিয়ে একটু কথা বলতে চাই, যেটি আমার ব্যক্তিগতভাবে আমি
যেভাবে তুরস্কের চলচ্চিত্র নিয়ে আগ্রহী হয়েছি বা আগ্রহী হওয়ার কারণ করেছি, সেটি হচ্ছে যে তুরস্কে আমাদের মতোই মানে বাংলাদেশের মতোই কঠোর সেন্সরশিপের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মিত হয় এবং সেখানে নানা ধরনের জটিলতা রয়েছে। এক ধরনের তুরস্কের মধ্যে আপনারা জানেন যে কুর্দি যারা মানে তাদেরকে আসলে এক ধরনের মানে কোণঠাসা করে রাখা হয়, তাদের উপর নানা ধরনের দমন পীড়ন বিভিন্ন সময়ে ইতিহাসে হয়েছে এবং হচ্ছে। তো ফলে নানা ধরনের তুরস্কে নানা ধরনের ক্রাইসিস রয়েছে সমাজের ভেতরে এবং সেই সব ক্রাইসিস গুলো মোকাবেলা করার জন্য সরকার মানে তুরস্কের যারা সরকার সেটা বিভিন্ন সময়ে ভীষণভাবে আর্মি বা মিলিটারি শাসনের মধ্য দিয়ে গেছে, ভীষণভাবে এখন তো এক ধরনের ডিক্টেটরশিপের মধ্য দিয়ে যাচ্ছে। তো এরকম একটি দেশে এরকম একটি পরিস্থিতিতে তুরস্কে চলচ্চিত্র নির্মাণ করা খুব সহজ কাজ নয়। আমাদের মতোই বাংলাদেশের মতোই তুরস্কে একটা সময়ে 40টি 50টি ছবি হতো, একটা সময়ে 70-80টি ছবি হতো বছরে, এখন 50-60টি সিনেমা হয় বলে আমরা জানি। কিন্তু তার মধ্যে আমরা আমাদের জন্য আমরা যারা চলচ্চিত্র সংসদ কর্মী বা আমরা যারা একটু ভিন্নভাবে চলচ্চিত্রকে দেখি, দেখতে চাই, আলোচনা করি বা আলোচনা করতে চাই যে ধরনের ছবি নিয়ে, সে ধরনের ছবি তুরস্কের চলচ্চিত্রে খুব যে বেশি হয় তা নয়। আমি ব্যক্তিগতভাবে তুরস্কের একজন চলচ্চিত্রকারকে খুবই সম্মান করি এবং তাকে সম্মানের সঙ্গে তার নাম উচ্চারণ করি বিভিন্ন সময় বিশ্ব চলচ্চিত্রের যে আলোচনা যখন হয় তখন। তার নাম হচ্ছে ইলমাজ গুন। তিনি একজন ভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাতা, এক র্যাডিক্যাল ধরনের চলচ্চিত্র নির্মাতা এবং তিনি জাতিতে কুর্দি। ফলে তিনি তার চলচ্চিত্রের যে যাত্রা সেটি তুরস্কে খুব একটা ভালো হয়নি এবং তুরস্কে তার নানা ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হয়েছিল। 1982 সালে ইয়ল নামে একটি ছবি নির্মাণ করেন তিনি। ছবিটির যৌথ পরিচালনা, যেহেতু ইলমাজ গুনে একটি খুনের মামলায় তখন জেলে ছিলেন এবং ইলমাজ গুন সবসময় বলেছেন যে তিনি খুনটি করেননি, তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তুরস্কের গভর্নমেন্ট তাকে জেলে পুরে রেখেছিল এবং সে অবস্থায় তার একজন অ্যাসিস্ট্যান্ট সেই ছবিটির দৃশ্য ধারণ করেন মানে শুট করেন এবং তার এবং ইলমাজ গুনের যৌথ নির্মিতিতে ছবিটি নির্মিত হয় ইয়ল। এবং ছবিটি নির্মাণের পর ছবিটি তুরস্কে ব্যান্ড হয় এবং ছবিটির নেগেটিভ নিয়ে জেল থেকে পালিয়ে ইলমাজ গুনে ফ্রান্সে চলে যান এবং ফ্রান্সে ছবিটির এডিটিং শেষ করে তিনি নির্বাসিত জীবনযাপনই করেন এবং 1987 সালে মাত্র 47 বছর বয়সে নির্বাসিত অবস্থায় ইলমাজ গুন মারা যান। তো ইলমাজ গুন খুব গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এবং তারপর আমরা একটা দীর্ঘ সময় পরে আমরা নুরি বিলগে জিলানকে দেখতে পাই। এর মাঝখানে আমরা তুরস্কের সে অর্থে মানে আমরা খুব আউটস্ট্যান্ডিং ফিল্মমেকার যিনি তুরস্কের চলচ্চিত্রে নানা তুরস্কের এবং বিশ্ব চলচ্চিত্রে তার চলচ্চিত্র কর্ম দিয়ে জায়গা করে নিতে পেরেছেন এমন নির্মাতা আমরা খুব একটা দেখি না। তো নুরি বিলগে জিলানের সাথে বা তার ছবি দেখার বিষয়টি প্রথমত আমি প্রথম তার ছবি দেখি সেটি হচ্ছে থ্রি মাঙ্কিজ। এই ছবিটি আমি প্রথম দেখি, তারপর কিছুদিন পর মানে কয়েক বছর খানেক পর আমি দেখি ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া। তখন আসলে বিশেষ করে থ্রি মাঙ্কিজ এবং ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া দেখে আসলে নুরি বিলগে জিলানের প্রতি আগ্রহী হয়ে উঠি এবং তারপর তার ছবিগুলো খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি এবং আমি বলবো যে তার এখন পর্যন্ত সবকটি ছবি দেখেছি, যে 9টি ছবি, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ যে 9টি ছবি তিনি নির্মাণ করেছেন। এবং নুরি বিলগে জিলানকে নিয়ে আমার ব্যক্তিগত
ভালো লাগা তৈরি হয়েছে। বিশেষ করে আব্বাস কিয়ারোস্তামির পর আমার কাছে মনে হয় বিশ্ব চলচ্চিত্রে নূরি বিলকিস জিলান এক ভিন্ন ধরনের মানে চলচ্চিত্র নির্মাতা, এবং এই মুহূর্তে যারা বিশ্ব চলচ্চিত্রে চলচ্চিত্র নির্মাণ করছেন, যাদেরকে আমরা এক ধরনের পুরোধা চলচ্চিত্র নির্মাতা বলতে পারি, বা বলতে পারি যে তাদের কাজ এমন যে তাদের কাজ তাদের দেশ এবং তাদের ভাষা তাদের সংস্কৃতির সীমানা ছাড়িয়ে বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে, এমন নির্মাতা হিসেবে আমি নূরি বিলকিস জিলানকে বিবেচনা করি এবং সেভাবেই তাকে আমি দেখি। তো কেন নূরি বিলকিস জিলান খুব গুরুত্বপূর্ণ নির্মাতা বলে আমি মনে করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে নূরি বিলকিস জিলান এমন একজন নির্মাতা, তিনি ইলমাজ গুনের মতো নির্মাতা নন। তিনি ইলমাজ গুন যেমন র্যাডিক্যাল, তুরস্কের রাজনৈতিক ইতিহাস, জাতিগত নানা ধরনের সংকট, এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি ছবি নির্মাণ করেন না, মানে নূরি বিলকিস জিলান এই ধরনের ছবি নির্মাণ করেন না। নূরি বিলকিস জিলান মানে যে কোনো দেশে বেশ অনেক ধরনের নির্মাতা থাকেন, যারা এক এক ধরনের কাজ বেছে নেন যে আমি এইভাবে কাজ করবো, বা আমি হয়তো দেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটা অবস্থান থেকে চলচ্চিত্রের কাহিনী বা চিন্তা করব, বা আমি যে গল্পটি বলবো সেই গল্পটি এক ধরনের রাজনৈতিক অবস্থানকে হাজির করবে। এ ধরনের নির্মাতা যেমন আছেন বিভিন্ন দেশে, ঠিক তেমনি আরেক ধরনের নির্মাতা আছেন যারা ব্যক্তির একজন বা সমাজের ভেতরের কোনো ব্যক্তির এককভাবে কোনো ব্যক্তির নিঃসঙ্গতা, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব, নিজেকে খুঁজে পাওয়ার, নিজের সাথে নিজের এক ধরনের বনিবনা, এক ধরনের বোঝাপড়ার সংকটের ভেতর দিয়ে যে ব্যক্তিগত একটা জীবন প্রত্যেকটি মানুষ যাপন করেন, তো সেই ব্যক্তি মানুষের জীবনের একেবারে ব্যক্তিগত অনুভূতি, অনুভব, তার সংকটকে নিয়ে যারা চলচ্চিত্র নির্মাণ করেন তাদের চলচ্চিত্র, আর যারা একটু রাজনীতি, সমাজ, সংস্কৃতির এক ধরনের সামষ্টিক বিষয়কে নিয়ে যেভাবে চিন্তা করেন এমন চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা দেখবো যে নূরি বিলকিস জিলান হচ্ছেন এই ব্যক্তিকে সমাজের ভেতর থেকে এক ধরনের কেটে বের করে নিয়ে আসেন, সমাজকে ব্যক্তি সমাজের মধ্যে থাকেন, ব্যক্তি প্রকৃতির মধ্যে আছেন, ব্যক্তি পরিবারের মধ্যে আছেন, কিন্তু তার যে নিজেকে খুঁজে পাওয়া, নিজের সাথে নিজের বোঝাপড়ার দ্বন্দ্ব, সেটি নূরি বিলকিস জিলানের চলচ্চিত্রের প্রধান বিষয় বলে আমি লক্ষ্য করি। সেটি যেমন তার প্রথম ছবি কোজা স্বল্পদৈর্ঘ্য ছবি, সেটা থেকে যেমন এই যাত্রা শুরু হয়, ঠিক তেমনি এই যাত্রা চলমান থাকে। তার সর্বশেষ ছবি যেটি আমরা দেখেছি, দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি, একেবারে সেই ছবিটি পর্যন্ত, মানে 1995 সালের তার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি থেকে তার শেষ ছবি যেটি আমরা এখন পর্যন্ত দেখেছি, এই ছবিটি পর্যন্ত একেবারে তার একই রকম জার্নি, সে যেন একই গল্প বারবার বলছেন। এর মাঝে তিনি থ্রি মাঙ্কিজ বানিয়েছেন, ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া বানিয়েছেন। এই দুটি ছবি এক ধরনের, আমার কাছে মনে হয় এই দুটি ছবি তার নির্মাণের যে খুবই নিষ্ঠার সঙ্গে তিনি যেমন মানে খুব আন্তরিক, নিবিষ্ট এবং খুবই পার্সোনাল স্পেস নিয়ে যে তিনি যে গল্পগুলো বলেন, তার থেকে একটু বেরিয়ে আসেন এই থ্রি মাঙ্কিস এবং ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়াতে। কিন্তু তিনি তারপরে আবার উইন্টার স্লিপ এবং দ্য ওয়াইল্ড পিয়ার ট্রিতে তিনি আবার ফিরে আসেন, যে নূরি বিলকিস জিলানকে আমরা প্রথমে তার প্রথম ছবি দ্য স্মল টাউন, ক্লাউডস অফ মে, ডিস্ট্যান্ট, এই বা ক্লাইমেটস, এই ছবিগুলোর ভেতরে যে নূরি বিলকিস জিলানকে আমরা লক্ষ্য করি, সেই নূরি বিলকিস জিলান আবার উইন্টার স্লিপ এবং দ্য ওয়াইল্ড পিয়ার ট্রিতে ফিরে আসেন। তো নূরি বিলকিস জিলানের এই যে গল্প বলা, সেই গল্প বলার ভেতরে তিনি যেন বারবার একই গল্প বলছেন,
যদি ছবিগুলো আপনারা বারবার দেখেন, সবকটা ছবি দেখেন, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে নুরি বিলকে জিলান ভিন্ন গল্প বলছেন না। আসলে তার প্রত্যেকটি ছবির বিষয়ে ব্যক্তির একাকিত্ব, ব্যক্তির ব্যক্তিগত সংকট, সম্পর্কের জটিলতা, এবং সম্পর্কের জটিলতার মধ্যে দিয়ে তার গল্প শুরু হয়। কখনো কখনো তার যে এই যে ব্যক্তিগত সম্পর্কের পরস্পর বা অন্য আরেকটি ব্যক্তির বা কোনো রিলেটিভের সাথে, কোনো তার স্বামী স্ত্রীর সাথে, কিংবা প্রকৃতির সাথেও তার বোঝাপড়ার একটা সংকটের ভেতর দিয়ে তিনি যেতে থাকেন, এবং তার ভেতর দিয়ে যখন ছবি শেষ করেন, কখনো কখনো সেই সংকটের একটা মীমাংসা হয়, কখনো কখনো তিনি সেই সংকট থেকে তার চরিত্রটিকে বের করে নিয়ে আসেন, এবং সম্পর্ক থেকেও তিনি বেরিয়ে আসছেন ওই ব্যক্তি। ফলে কখনো কখনো মনে হয় যে তিনি সম্পর্কের জটিলতার একটা মীমাংসা চাইছেন, কখনো কখনো মনে হয় যে তিনি সম্পর্কের যে সম্পর্ক রক্ষা করবার যে তাগিদ, সেই তাগিদ থেকে বেরিয়ে আসছেন। তো প্রত্যেকটি ছবিতেই তার চরিত্রের একটা বোধোদয় হয়, তার চরিত্রের এক ধরনের আত্ম উন্মোচন ঘটে, এক ধরনের আত্ম অন্বেষণ তৈরি হয়, এবং তার ছবি খুব স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য মাস্টার যারা চলচ্চিত্র নির্মাতা, মাস্টার ফিল্ম মেকার, তাদের ছবির মতোই তার ছবিতে কোনো উচ্চকিত বক্তব্য নেই, কোনো ছবিতেই নেই। তার সব ছবির যে বক্তব্য, যেটা শেষ পর্যন্ত একটা রেজুলেশন আকারে আসে যখন ছবি শেষ হয়, সেটি যিনি দর্শক তাকে বুঝে নিতে হয়, তাকে বুঝে নিতে হয় তার যে দৃশ্যের গঠন, তার সংলাপ, তার শব্দ, চলচ্চিত্রে তার শব্দ এবং নৈশব্দ, যে সাইলেন্স এবং সাউন্ডের ভেতর, সাইলেন্স ও যে সাউন্ড, সেইটি যেন নুরি বিলকে জিলানের ছবিতে আমরা বহুদিন পর আবার ফিরে পাই, যেটি আমরা অনেকভাবে পেয়েছি রোবের ব্রেসোর মধ্যে, পেয়েছি আব্বাস কিয়ারোস্তামির মধ্যে, এবং বিশেষভাবে আমরা পেয়েছি তারকোভস্কির মধ্যে। তো আমরা এই মাস্টার ফিল্ম মেকারদের এক ধরনের প্রভাবও তার উপর দেখতে পাই, বিশেষ করে তারকোভস্কির প্রভাব তার প্রথম ছবি, স্বল্প দৈর্ঘ্য ছবি যে কোজা, সেটিতে প্রবলভাবে আমরা হাজির দেখতে পাই। তারপর তার যে স্মল টাউন ছবিটি, সেই ছবির ভেতরে এক ধরনের তারকোভস্কিকে হাজির পাই, তার এক ধরনের ওজুকে আমরা তার ওই ছবির মধ্যে হাজির পাই, এবং কোথাও কোথাও কয়েকটা ফ্রেমে ওই স্মল টাউন ছবিতে, যে ছবিটি টার্কিশ নেম হচ্ছে কাসাবা, ছবিটির কোনো কোনো দৃশ্যে আমি যেন অপু দুর্গাকেও পাই, পথের পাঁচালীর এক ধরনের ইমপ্রেশনও পাই, যেন অপু দুর্গার মতো ওই ছেলেটি মেয়েটি মাঠের ভেতর দিয়ে এক ধরনের, যেমন বাঁশঝাড়ের ভেতর দিয়ে অপু দুর্গা যায়, ওরা এক ধরনের জঙ্গলের বা এক ধরনের জঙ্গলাকীর্ণ এক ধরনের গ্রেভিয়ার বা কবরস্থানের পাশ দিয়ে যায়। তো এই যে একটা একটু দুর্গার মতো, একটু বয়সে একটু বড়, তার ভাইটি তার একটু ছোট, অপু দুর্গার মতো, এই যে জার্নি, এই জার্নির ভেতরে যেন মানে নানা বিশ্বের বেশ কয়েকজন গুণী এবং মাস্টার ফিল্ম মেকারের কাজের এক ধরনের রিফ্লেকশন আমরা নুরির উপর তখনও দেখতে পাই। কিন্তু আমি লক্ষ্য করি যে নুরি এই ধরনের প্রভাব থেকে বা অন্য যে মাস্টার ফিল্ম মেকার, সেই ফিল্ম মেকারদের প্রভাব থেকে তিনি পুরোপুরি বেরিয়ে আসেন বলে আমার মনে হয় তার যে ছবিটিতে। সেই ছবিটি হচ্ছে উজাক, এটি তার্কিশ নেম, ইংরেজি নাম হচ্ছে ডিস্টেন্ট। এই ছবির ভেতরে আমি প্রথম নুরিকে লক্ষ্য করি যে নুরি যেন একজন অতর ফিল্ম মেকারের মতো, তিনি এমন ভাবে গল্প বলেন যে পুরো গল্প চরিত্র তার একেবারে নিয়ন্ত্রণের ভেতরে। এবং নুরি, আমার কাছে মনে হয়েছে যে নুরি উজাক সিনেমার ভেতরে তার নিজস্ব যে চলচ্চিত্রিক নির্মিতির যে সিগনেচার, দৃশ্য গঠনে, কাহিনীর, গল্পটা শুধু বলা না, গল্পটাকে তিনি যেভাবে বলেন, যেভাবে তিনি মুহূর্ত তৈরি করেন,
আহ, আবেগের এক ধরনের ঘন দৃশ্য, শব্দ এবং আলোর যে ব্যবহারের ভেতর দিয়ে তিনি যে ইমোশন তৈরি করেন পর্দায় বা চরিত্রের ভেতরে, যে দর্শক ছবিটি দেখতে থাকেন তার ভেতরে যে নানা অনুভূতি তৈরি হয় তার দৃশ্যের অভিঘাতে, শব্দের অভিঘাতে, বিশেষ করে আলোর অভিঘাতে। নুরির আলোর ব্যবহার নুরির চলচ্চিত্রে এটি দুর্দান্ত, এটি একেবারে আলাদাভাবে আলোচনার যোগ্য বলে আমি মনে করি। এবং আমরা এখানে একটু বলে রাখি যে নুরির ডিস্টেন্ট ছবিটা পর্যন্ত নুরি নিজের ছবি নিজেই সিনেমাটোগ্রাফি করেছেন, নিজে এডিটিং করেছেন, নিজের স্ক্রিপ্ট নিজে লিখেছেন। একেবারে তার ছবির পুরোদস্তুর অলমোস্ট সব কাজ তিনি করেছেন। তার ছবিতে তার যে অভিনয় শিল্পীরা, এরা সবাই হচ্ছে তার খুবই ঘনিষ্ঠ আত্মীয় বা রিলেটিভ। তার বাবা মা অভিনয় করেন, তার কাজিন, তার ছবির কাজিন যিনি ডিস্টেন্ট ছবিতে অন্যতম প্রোটাগনিস্ট, তিনি তার ছবির তিনি তার কাজিন এবং তার প্রতিবেশীরা তার ছবির অভিনয় শিল্পী। খুব সেই অর্থে তার প্রথম, আমরা যদি প্রফেশনাল অভিনয় শিল্পীদের ব্যবহার তার ছবিতে দেখি, সেটি আমরা প্রথম দেখতে পাই থ্রি মাঙ্কিস সিনেমায়, ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, এবং উইন্টার স্লিপে এসে আমরা এই কটা ছবিতে তার দেখি যে কিছু কিছু অভিনয় শিল্পী তিনি তুরস্কের নানা ধরনের, এবং উইন্টার স্লিপে তুরস্কের বাইরের একজন অভিনয় শিল্পী তিনি ব্যবহার করেছেন, যিনি প্রফেশনালি অভিনয় করেন। কিন্তু এর আগ পর্যন্ত নুরি বিলগে জিলান খুবই নিজস্ব বলয়ের মানুষজনকে নিয়ে, নিজের পরিবারের লোকজনকে নিয়ে তিনি সিনেমা নির্মাণ করেছেন। এবং কিন্তু তার ছবিগুলো দেখলে কখনোই এটি মনে হবে না যে এই অভিনয় শিল্পীরা কেউই আসলে পেশাদার অভিনয় শিল্পী নন। তারা কেউই এমন অভিনয় করেন না যে অভিনয় দেখলে মনে হবে আড়ষ্ট, যে অভিনয় দেখলে মনে হবে যেন এটা অভিনয়ের জন্য অভিনয় করা হচ্ছে। নুরি বিলগে জিলানের মাস্টারিটা এমন যে তিনি যে গল্পটি বলেন, সেই গল্পটিতে যে চরিত্ররা যাদেরকে আমরা পর্দায় দেখতে পাই, তাদেরকে যেন মনে হয় যে এরা এই ছবির জন্যই, মানে এই মানুষগুলো আসলে অভিনয় করছেন না, যেন তাদের জীবন থেকে তার জীবনের একটা অংশকে নুরি বিলগে জিলান গোপনে তার মতো করে অদৃশ্যভাবে ক্যামেরা বন্দী করেছেন, সেভাবে আমরা দেখতে পাই। কিন্তু এখন আমি বলছি যে শুধু কি ক্যামেরা বন্দি করা, মানে নুরি বিলগে জিলানের গল্প বলার যে বিষয়, সেটি কি শুধু ক্যামেরা বন্দি? আমার মনে হয়েছে যে না, নুরি বিলগে জিলান শুধু ক্যামেরা বন্দি করেন না, তিনি একটা আধ্যাত্মিক জার্নিও করেন। তার প্রত্যেকটি ছবিতে একটা আত্মিক জার্নি আছে, এক ধরনের ইনার জার্নি, ইনার সেলফের জার্নি আছে। এবং এই যে তার প্রতিটি গল্পের ভেতরে, তার প্রতিটি ছবিতে তার চরিত্ররা এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত একটা বোঝাপড়ায় উপনীত হন। এই গল্প বলার ভেতরে তিনি প্রত্যেকটি ছবিতেই প্রত্যেকটি দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে সেটির সম্পাদনার ভেতর দিয়ে তিনি এমন ভাবে দৃশ্যগুলো গড়ে তোলেন, তিনি কোনো ম্যাটাফোর তৈরি করার জন্য ম্যাটাফোর তৈরি করেন না। তার ম্যাটাফোর যেন প্রকৃতির মধ্যে আছে, তিনি সেটাকে কেবল একত্রিত করেন। তিনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন দৃশ্য একত্র করেন এবং তার ভেতর দিয়ে যখন ছবি শেষ হয়, একজন দর্শক হিসেবে আমার নিজের অনুভূতি হয় সমগ্র ওই ব্যক্তির চারপাশ, ওই ব্যক্তির সংকট, ওই ব্যক্তির অসহায় পরিস্থিতি, সমস্ত কিছু আমি যেন অনুভব করতে পারি। নুরি বিলগে জিলানের এই 9টি ছবির ভেতরে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় ছবি তার নির্মিতির মধ্যে উজাক, যেটি আমি প্রথমেই বলেছি। আমার কাছে মনে হয় উজাকে, নুরি বিলগে জিলানকে সামগ্রিকভাবে পাওয়া যায় একজন মাস্টার ফিল্ম মেকারের মতো করে, যেখানে তিনি গল্পটা এমন ভাবে বলেছেন বা দেখিয়েছেন বা অনুভব করিয়েছেন আমাদেরকে, যে গল্পটার ভেতরে আমরা দুইটি চরিত্র, সেখানে
সেই দুটি চরিত্রের যে গুণন, যে এই দুটো চরিত্রের যে ঘন রসায়ন সম্পর্কটা জটিল, একজন আরেকজনকে বুঝতে পারেন না, একজন আরেকজনের ঠিক অপোজিট, দুজনেই লোনলি, দুজনেই এক ধরনের নিঃসঙ্গতার ভেতর দিয়ে জার্নি করেন, কিন্তু এই জার্নিটা এমন একটা জায়গায় এসে শেষ হয় যেখানে দুজনেরই এক ধরনের, আমরা বলি একে এক ধরনের আত্ম উপলব্ধির তৈরি হয়, নিজস্ব একটা বোঝাপড়ায় উপনীত হয়। এই গল্প বলার ভেতর দিয়ে তিনি যে দৃশ্যের নির্মাণ করেছেন পুরো ছবিটার ভেতরে যে দৃশ্যের নির্মাণ বা দৃশ্যের যে জমাটবদ্ধ, আমরা বলি ঘন যে ইমারত তিনি করেছেন, এক ধরনের দৃশ্যের আর্কিটেকচার তৈরি করেছেন, সেটি ভীষণ রকমের অনুভূতিময়, ভীষণ রকমের অনুভব করা যায়, এবং ছবিটি বারবার দেখার পরেও ক্লান্তি লাগে না, বারবার ছবিটি দেখার পরেও মনে হয় যে ছবিটি আবার দেখা যেতে পারে, এবং প্রত্যেকবার দেখার ভেতর দিয়ে নতুন নানা ধরনের অনুভূতি সঞ্চার হয়। তো উজাক আমার কাছে সবচেয়ে প্রিয় ছবি। আজকে তো আমরা ওর 9টি ছবি নিয়ে আলোচনা করতে পারবো না, তার যে ছবিগুলো সবচেয়ে বেশি লোকজন দেখেছেন বিশ্বের বিভিন্ন মানুষ, তার মধ্যে আমি দেখেছি যে সবচেয়ে বেশি দেখেছেন ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া। এই ছবিটি এক ধরনের পপুলার সিনেমায় পরিণত হয়েছে, এবং তার যে ছবিটি পাম দর পেয়েছে উইন্টার্স লিগ 2014 সালে, সেই ছবিটি পাম দর কানফারেন্স ফেস্টিভ্যালে পাম দর পাওয়ার কারণে অনেক মানুষ ছবিটি দেখেছেন, এবং এর বাইরের নুরি বিলকিস জিলানের বাকি ছবিগুলো খুব বেশি মানুষজন দেখেছেন এমনটি নয়, বিশেষ করে মানে আমাদের মতো দেশে, বা আমাদের আমরা যদি বলি যে সিরিয়াস সিনেমার লোকজন ছাড়া তার ছবিগুলো, বাকি ছবিগুলো, সব ছবিগুলো সবাই ওই অর্থে দেখেননি। কিন্তু নুরির বিশ্বে এখন একজন প্রণিধানযোগ্য মাস্টার চলচ্চিত্রকার হিসেবে সম্মানিত, এবং তার এই সম্মান প্রাপ্তি আমার কাছে মনে হয় যথার্থ এবং খুবই গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন তুরস্কের চলচ্চিত্রের ইতিহাসে। তুরস্কের চলচ্চিত্রকে আসলে বিশ্ব নতুন ভাবে দেখছে নুরি বিলকিস জিলানের ছবির ভেতর দিয়ে, যদিও তুরস্কের যে সমাজ রাজনীতি এবং সমাজের ভেতরের নানা জটিলতা আর তুরস্কের যে নানা সংকট, সেই সংকটগুলোর জাতীয় জীবনের যে সংকট, সেগুলো নুরির ছবিতে সেভাবে আমরা উপস্থিত দেখি না। তো আমার মনে হয় আমি এক ধরনের একটা ওভারভিউ করলাম, এক ধরনের সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন কিছু প্রশ্ন ধরে আলোচনা করলে আমার মনে হয় আরো বেটার একটা গন্তব্যে পৌঁছানো যাবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা তাহলে প্রশ্ন চলে যাই যে, হ্যাঁ ঠিক আছে। প্রথমে জানতে চাইবো যে নুরি বিলকিস জিলানকে বিশ্ব সিনেমায় কোন জায়গাটিতে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? আমার কাছে নুরি বিলকিস জিলানকে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ মনে হয়, আমি যেটা আমার প্রথমে বক্তব্যে বলেছি যে নুরি সারা পৃথিবীতে যে মানুষের যে ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, ব্যক্তিক ক্রাইসিস বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে, সব সারা পৃথিবীতে আছে, সেই ব্যক্তির নানা সংকটকে যে তিনি যেভাবে উপস্থিত করেন, সেই উপস্থিত তার যে ব্যক্তিকে হাজির করার, ব্যক্তির বোঝাপড়ার, ব্যক্তির আত্ম উন্মোচনের যে গল্পগুলো তিনি বলেন, এবং তার ভেতরে যে এক ধরনের আধ্যাত্মিক, এক ধরনের আত্ম উপলব্ধির বিষয়ে এক ধরনের রেজুলেশনে তিনি পৌঁছন ছবি শেষে,
এই ধারার সিনেমায় পৃথিবীতে খুব বেশি নির্মাতা এখন ছবি বানাচ্ছেন এমন নয়, খুবই হাতে গোনা দু একজন চলচ্চিত্রকার এই ধরনের ছবি নির্মাণ করেছেন ইতিহাসে। তাদের মধ্যে আমি তো নামগুলো বলেছি, তাদের মধ্যে তারকোভস্কি আছেন, তাদের মধ্যে আব্বাস কিয়ারোস্তামি আছেন, ব্রেসো আছেন, রোবের্ট ব্রেসো। তো আমার মনে হয় যে নুরি বিলগে জিলান সেই ধারার মানে একজন চলচ্চিত্রকার, এবং একই কারণে যে আমি যে যাদের নাম বললাম তারা যে কারণে পৃথিবীতে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে মানে ওস্তাদ বা এক ধরনের গুরুজন হিসেবে স্বীকৃত। নুরি বিলগে জিলানের জার্নিটাও সেই ধরনের জার্নি, এবং নুরির ছবির সাথে আসলে সমকালীন বিশ্বে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন আরো গুণী নির্মাতারা, তাদের ছবির একটা গুণগত পার্থক্য আছে, বিষয়গত পার্থক্য আছে, এবং তার ছবির যে নান্দনিক এবং গাঠনিক যে গুরুত্ব সেটি একেবারে পৃথক, আর পৃথক বলেই সেটি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে নুরির সিনেমা আমার কাছে মনে হয় যে বিশ্ব চলচ্চিত্রে এখন যারা চলচ্চিত্রে সিরিয়াস মানুষ তারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং নুরি এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বিশ্ব চলচ্চিত্রের যারা জীবিত নির্মাতা আছেন তাদের মধ্যে অন্যতম গ্রেট নির্মাতাদের একজন। আচ্ছা, তাহলে আমরা তার প্রথম শর্ট ফিল্ম কুজোতে দেখতে পাই যে তিনি তারকোভস্কি দ্বারা খুব ভালো করেই প্রভাবিত হয়েছেন, এবং তার পরবর্তী অন্যান্য সিনেমাগুলোতেও দেখি যে তারকোভস্কি এবং আব্বাস কিয়ারোস্তামির ছাপ পড়েছে তার সিনেমার মধ্যে। তো এতে করে নুরির সিনেমা কি ভাষা এবং আঙ্গিকের দিক থেকে নতুন কোনো মাত্রা তৈরি করেছে বলে আপনি মনে করেন? অবশ্যই নতুন মাত্রা তো আমি অবশ্যই মনে করি যে নুরির চলচ্চিত্র একটা পর্যায়ে এসে, বিশেষ করে উজাকে এসে বা ডিস্টেন্ট ছবির মধ্যে নুরি বিলগে জিলান তার নিজস্ব সিগনেচার রাখতে পেরেছেন। তার ব্যক্তির তার যে সংকট তিনি যেভাবে উপস্থিত করেন সেটা কিয়ারোস্তামির দর্শন থেকে ভিন্ন, অবশ্যই সেটা তারকোভস্কির থেকেও ভিন্ন। দৃশ্যের গঠনে বা তার ছবির যে কাব্যিক ইমেজারি, সেটাকে আমি অবশ্যই বলবো যে সেটি কিয়ারোস্তামি, ব্রেসো এবং আব্বাস কিয়ারোস্তামির মতো অনেকখানি, এবং সেটা একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয় উজাকের মধ্য দিয়ে, উজাকে এবং তার পরের ছবিগুলোর ভেতরে আমি এক ধরনের গুণগত পার্থক্য দেখতে পাই, এবং দেখতে পাই যে তার ছবি ভিন্ন ইমেজারি তৈরি করে, ভিন্ন বর্ণনা ভঙ্গি তৈরি করে। ফলে আব্বাস কিয়ারোস্তামি, তারকোভস্কি বা ব্রেসোর ছবি দ্বারা অনুপ্রাণিত হলেও, এবং তার প্রথম শর্ট ফিল্ম ওজা এবং লিটল টাউন যেটি কাসাবা, এইটিতে এই দুটি ছবিতে সরাসরি আমি বলবো যে অনুসরণ করার পরেও তিনি পরে তার নিজের পথ খুঁজে পেয়েছেন বলে আমার মনে হয় নুরি বিলগে জিলান, এবং তার সেই পথ তার এক নিজস্ব পথ, এবং পৃথিবীর যারা মাস্টার চলচ্চিত্রকার তাদের কোনো না কোনো প্রভাব পরবর্তীতে যারা ছবি বানান তাদের ছবির মধ্যে খুঁজে পাওয়া যায়, এবং সেটি দোষের কিছু নয়। কিন্তু দেখতে হবে যে নতুন নির্মাতা হিসেবে, মানে ব্রেসো কিংবা কিয়ারোস্তামির পরের নির্মাতা হিসেবে নুরি নতুন আমাদেরকে কোন অনুভূতি দিচ্ছেন, কোন দর্শন দিচ্ছেন চলচ্চিত্রের ভেতর দিয়ে, কোন ভাবনায় আমাদেরকে জারিত করছেন, বা ব্যক্তির যে ইমেজ তিনি তৈরি করছেন পর্দায়, বা যে সম্পর্কের যে জটিলতা তিনি উপস্থিত করছেন, বা ব্যক্তির সংকট যে উপস্থিত করছেন, সেই সংকটের মীমাংসায় তিনি নতুন কোনো দর্শন বা চিন্তা হাজির করেন কিনা। আমার মনে হয় যে নুরি নতুন চিন্তা এবং ভাবনা তার চলচ্চিত্রের ভেতর দিয়ে হাজির করেন, এবং
এক ধরনের বোঝাপড়া নুরি করেন, যে নুরি যে বোঝাপড়াটা অন্যদের থেকে অবশ্যই ভিন্ন। ফলে একই রকম গন্তব্য নয়, মানে ছবির ইমেজারি কিছুটা প্রভাবিত হলেও মানে আব্বাস কিয়ারোস্তামির গন্তব্য চলচ্চিত্রের যে তার যে ছবিটি তার আব্বাস কিয়ারোস্তামির ছবি দেখার মধ্য দিয়ে যে কোনো আব্বাস কিয়ারোস্তামির যে কোনো ছবি দেখার মধ্য দিয়ে একজন দর্শক হিসেবে দর্শকের যে অনুভূতি তৈরি হয়, নুরির ছবির সে একই অনুভূতি তৈরি হয় না, একটু ভিন্ন তৈরি হয়। কারণ নুরির সরি নুরির যে দর্শন, যে আত্মিক চেতনা, সেইটি কিয়ারোস্তামির থেকে আলাদা এবং অবশ্যই ব্রেসো থেকে আলাদা। এক একজন শিল্পীর অন্তর্জগৎ এক এক রকম হয়, তার এক্সপ্রেশনও ভিন্ন হয়। কখনো কখনো তার বক্তব্য উপস্থাপন করার ভঙ্গি এবং ভাষায় মিল খুঁজে পাওয়া গেলেও তার যে বক্তব্যের নির্যাস বা এসেন্স সেইটি ভিন্ন হয়। তো আমার মনে হয় যে নুরির চলচ্চিত্রের যে এসেন্স সেইটি কিয়ারোস্তামি, ব্রেসো কিংবা তারকোভস্কি থেকে বা ওজু থেকে অনেকখানি ভিন্ন, এবং নুরি তার নিজস্ব চিন্তা উজাক থেকে রাখতে পেরেছেন বলে আমার মনে হয় তারপরের ছবিগুলোতে। ওনার প্রথম সিনেমা থেকে আমরা দেখি যে নুরির কেন্দ্রীয় চরিত্রগুলো অনেকটা বিষণ্ণগ্রস্ত, ছিটকে পড়া এবং সময়ের কাছে অসহায়। তো ওনার সিনেমার ব্যক্তি মানুষ সর্বোচ্চ একা। তো এটা কি নুরির পুরো ফিল্মোগ্রাফি এবং তার শৈল্পিক সত্তার থিসিস, যা উনি নেড়ে ছেড়ে দেখছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে? এই ব্যাপারে যদি ওনার সিনেমা রেফারেন্সকে বিশদভাবে বলতেন। এই ব্যাপারে আমি বলবো যে আরাফাত, এই ব্যাপারে হচ্ছে যে নুরির জীবনের দিকে তাকাতে হবে। মানে আমি যে আমার প্রথম প্রারম্ভিক আলোচনায় যেটি বলেছি যে নুরি যে তার চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন এবং তিনি আমরা মানে লক্ষ্য করি যে তিনি যেন একই গল্প বারবার বলছেন। মানে মানে তার গল্পের আমি যদি নির্যাস বলি, সেটি কোনো না কোনো ভাবে ব্যক্তির অসহায়, ব্যক্তির নিঃসঙ্গতা, ব্যক্তি যে পরিস্থিতির ভেতর আছেন তার ছবির শুরু থেকে দেখা যায়। সেই একটা সংকটের ভেতর ব্যক্তি থাকেন, সেই ব্যক্তির ওই সংকটের মধ্য দিয়ে ছবি শুরু হয় এবং সংকটের একটা বোঝাপড়ার ভেতর দিয়ে ছবি শেষ হয়। তো এই 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 যে তার যে বর্ণনা ভঙ্গি চলচ্চিত্রের ভেতর দিয়ে, এই বর্ণনা ভঙ্গির গভীরে যদি আমরা যাই, তাহলে আমরা যেতে চাই যদি গভীরে, তাহলে আমরা নুরির ব্যক্তির জীবনের দিকে তাকালে আমরা কিছুটা সহজ একটা যোগসূত্র খুঁজে পাবো কেন তিনি বারবার এই ধরনের গল্প বলেন। কারণ আমি নুরিকে নিয়ে জানা বোঝার চেষ্টা করতে গিয়ে নুরির অনেক ধরনের ইন্টারভিউ, অনেক ধরনের আলোচনা আমি দেখেছি, নানা রকম ভাবে করেছি, এবং সেগুলো পাওয়া যায়, আপনারা সহজে সেগুলো খুঁজে পাবেন। তো সেখানে আপনারা দেখবেন যে নুরি ব্যক্তি জীবনে একটা পর্যায়ে খুবই ব্যক্তিগত সংকটের ভেতর দিয়ে গেছেন। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে সেই বোঝাপড়ার জায়গাটাতে এক ধরনের সংকটের ভেতর দিয়ে তিনি গেছেন। তিনি এমন হয়েছে যে তিনি জীবনের গন্তব্য কি হতে পারে এইরকম বা জীবনকে নিয়ে তিনি কি করবেন, মানে আমি এই জীবনকে নিয়ে কি করব, আমার জীবনের কাজ কি হবে, বা এই পৃথিবীর কোন কাজটাতে আমি আসলে আমাকে খুঁজে পাবো, এরকম একটা জিজ্ঞাসা নুরির ব্যক্তি জীবনে ছিল। এবং সে কারণে নুরির যে তারুণ্য, যৌবনের একটা বড় সময়, সেই সময়টাকে আমরা এক ধরনের দ্বিধাগ্রস্ত, এক ধরনের বিচ্ছিন্নতায় ভোগা একজন মানুষের জীবন হিসেবে আমরা দেখতে পাই, এবং নুরি সেটা বিভিন্ন আলোচনায়, ইন্টারভিউতে স্বীকার করেছেন। এবং আমরা যখন পরে তার ছবিগুলো দেখে নুরির এই ব্যক্তি জীবনকে জানি, তখন মনে হয় যে নুরি যেন নিজের সাথে নিজের যে বোঝাপড়ার যে সংকট, তার যে সমাজের সাথে বা পরিবারের সাথে বা কোনো একটা সম্পর্কের সাথে, হতে পারে সেটা স্ত্রীর সাথে, হতে পারে সেটা প্রেমিকার সাথে, হতে পারে সেটি আপনার ক্লোজ কোনো রিলেটিভের সাথে, যে রিলেটিভ গ্রামে থাকে এবং আপনি শহরে থাকেন,
ওই রিলেটিভ একটু গরিব, তার চাকরি নেই, সে ভাবছে শহরে এসে তার জীবন বদলাবে, এবং সে আশায় আপনার শহরে সেই গরিব আত্মীয় আপনার কাছে এসেছে। কিন্তু এই গরিব আত্মীয়ের সাথে আপনার যে বোঝাপড়া, আপনার যে সংকট, সেই সংকট এবং এই গরিব আত্মীয়ের জীবনের যে লোনলিনেস, তার গরিবী হালের কারণে তার যে দুঃখ, কষ্ট এবং একাকিত্ব, আবার যে আত্মীয়ের কাছে তিনি ফিরে শহরে এসেছেন সে আত্মীয় সম্পদশালী, সে আত্মীয় সমাজে রেসপেক্টেড, ভালো কাজ করছেন, মোটামুটি তার কাজে সম্মানিত তিনি সমাজে, কিন্তু তিনিও নানা ভাবে একাকিত্বে ভুগছেন, তার কাজের মধ্যে তার যে আগ্রহ উৎসাহ সেটি হারিয়ে ফেলেছেন। মানে দুজন ব্যক্তি মানে একত্রিত হয়েছেন, একজন আরেকজনের কাছে এসেছেন সহযোগিতার জন্য, কিন্তু আসলে কে কাকে সহযোগিতা করবে, দুজনেই অসহায় তার নিজের নিজের জায়গায়। তো নুরি এরকম গল্পই বারবার বলেন। নুরির সব ছবির ভেতরে প্রত্যেকটি মানুষ এই ধরনের সংকট মোকাবেলা করছে। একজন আরেকজনের সংকটকে সেভাবে বুঝতে পারছে না, সেভাবে অনুভব করতে পারছে না, এবং এই বোঝাপড়ার সংকটের মধ্য দিয়ে প্রত্যেকটি ব্যক্তি আবার নিজের নিজের এক ধরনের বোঝাপড়ার মানে এক ধরনের আত্ম উন্মোচনের আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজে পান বলে মনে হয়। তো সেই আত্মজিজ্ঞাসা মানে উত্তর খুঁজে পাওয়ার ঘটনাটি আসলে নুরির জীবনেও ঘটেছে, ব্যক্তি জীবনে, এবং ফলে তিনি বারবার যে একই গল্প বলেন, একই রকম গল্প বলেন, সেটি আসলে তার ব্যক্তি জীবনের এক ধরনের এক্সপ্রেশন বা এক ধরনের অনুসন্ধানের এক ধরনের সম্প্রসারণও আমরা ভাবতে পারি বলে আমার মনে হয়। ফলে আমার কাছে মনে হয় যে নুরি তার তার ছবিগুলোতে যদি বলেন যে আপনি কাসাবায় বলেন, কাসাবা আমি খুবই অদ্ভুত লেগেছে যে আমি যে পরিবারটি গল্প বলে, বেসিক্যালি যে ছেলে মেয়ের গল্প, দুটি শিশু, প্রথমে দুটি শিশুকে দেখি আমরা, ওই শিশুদের মধ্যে যে মেয়েটিকে আমি বলছি যে দুর্গার এক ধরনের মানে এক ধরনের প্রতিরূপ, সেই মেয়েটি এক ধরনের তার পরিবারের গরিবী হাল, স্কুলে সে ভালো খাবার নিয়ে যেতে পারে না, তার পরিবারের ভেতরে আমরা একটা দীর্ঘ আলাপচারিতা দেখি, এক ধরনের বোনফায়ারের ভেতর দিয়ে একটা রাত্রিতে তারা একটা বনে, তাদের একটি বাগানের মধ্যে তারা রাত্রি যাপন করে, এবং সেই পরিবারের যিনি দাদা, চাচা ওই মেয়ের এবং তার বাবা, এরা আলোচনা করে, তার দাদি এবং তার মা, এই আলোচনার মধ্যে পরিবারের আলোচনা এবং পরিবারের ভেতরে নানা ধরনের বোঝাপড়ার সংকট, একজন আরেকজনকে বুঝতে পারে না, তাদের জীবনের অভাব অনটন এবং সংকটকে তারা কিভাবে মোকাবেলা করেছেন, তার ভেতর দিয়ে কিভাবে একজন কিভাবে তার জীবনের অর্থ খুঁজে পেয়েছেন। এই আলোচনাগুলো যেমন সারা রাত ধরে চলে, ভোরে আমরা দেখি যে মেয়েটি নিজেকে খুঁজে পাচ্ছে না, কিশোরী একটি মেয়ে, সে ছবির শেষে নিজেকে খুঁজে পায় এবং সে এক জলের ভেতরে তার নিজের যে ইমেজ জলের ভেতরে এক ধরনের প্রতিফলিত হয়, সেই প্রতিফলিত ইমেজের দিকে সে হাত বাড়ায়, নিজেকে নিজের দিকে হাত বাড়ানো মধ্য দিয়ে ওই ছবিটি শেষ হয়, কাসাবা। ফলে আমরা যদি এই কাসাবা বলি, আমি একটু আগে যখন ওই যে গরিব আত্মীয় গ্রাম থেকে শহরে এসেছে কাজের খোঁজে, এসে থাকছে তার দুঃসম্পর্কীয় ভাইয়ের বাড়িতে, সেটি হচ্ছে ডিস্টেন্সের গল্প। তো এই যে এই গল্পগুলোর ভেতরে ব্যক্তির সংকট আছে, তার প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটি চরিত্রের সংকট আছে, কিন্তু সেই সংকটগুলো এক ধরনের মীমাংসায়ও ছবির শেষে হাজির হয় এবং এক ধরনের বোঝাপড়ার মধ্যে হাজির হয়, এবং এই যে বোঝাপড়ার মধ্যে হাজির হওয়ার যে জার্নি তার ছবির ভেতর দিয়ে ঘটে, সেইটি অনেক কাব্যিক, অনেক চিন্তাময়, অনেক দৃশ্য, শব্দ এবং অভিনয়ের যে ইন্টেন্স, আমি বলবো যে একটা ঘন এক ধরনের নিবিষ্ট প্রয়োগ, আমি বলবো যে ইমেজারি, সেই ইমেজারির ভেতর দিয়ে এক ধরনের উপলব্ধি হয়, যে উপলব্ধিটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় না,
নুরি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে কোনো কিছুই দেখায় না, কিন্তু আপনি পুরো ছবিটা দেখতে দেখতে সেই অনুভূতির ভিতরে পৌঁছন যে ব্যক্তি তার সমগ্র অসহায়তা, সমগ্র নিঃসঙ্গ একাকিত্বতা এবং মানে তার যে এক ধরনের এক ধরনের নিজেকে হারিয়ে ফেলার পরিস্থিতি, তার ভেতর দিয়ে নিজেকে খুঁজেও পায়। এবং এখানেই নুরি যেন আশাবাদী একটা গল্প বলেন যে প্রত্যেকটি মানুষ নিজেকে হারিয়ে ফেলে তো বটে, কিন্তু নিজেকে পরে খুঁজেও পায়। এটি হচ্ছে আমার কাছে মনে হয় যে নুরির সিনেমার প্রত্যেকটি সিনেমার নির্যাস, যে প্রত্যেকটি মানুষ বিপন্ন, প্রত্যেকটি মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু আবার প্রত্যেকটি মানুষ নিজেকে খুঁজেও পায় তার ছবির ভেতরে। কিন্তু এই খুঁজে পাওয়ার যে জার্নি তিনি যেভাবে দেখান, সেটি আমার কাছে মনে হয় ব্যাখ্যাতীত। মানে এই জায়গাতে নুরি অসাধারণ, এবং তার এই দৃশ্য গঠন, তার সম্পাদনা, তার যে চলচ্চিত্রে যে আলোর ব্যবহারের ভেতর দিয়ে তার যে ব্যক্তির সংকটকে তিনি অভিনয় এবং আলোর ব্যবহার, ক্যামেরার কাজ, মানে সবকিছু মিলিয়ে তার যে সেটিংস, তিনি যে প্রাকৃতিক সেটিংস এর ভেতরে একেবারে ন্যাচারাল পরিবেশের ভেতরে তিনি যেভাবে তার গল্প, তার চরিত্রদেরকে দিয়ে অ্যাক্টিং বা আমি বলবো যে গল্পগুলো দাঁড় করান, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপাদান তার ছবিতে কথা বলে, এবং প্রত্যেকটা উপাদানের কোনো না কোনো একটা ভূমিকা আছে ওই চরিত্রের উপলব্ধিতে। ওই আত্ম উপলব্ধির এই যে মানে প্রত্যেকটা, এখন আমি যখন ক্যামেরা কোনো দিকে ক্যামেরা বসাচ্ছি, কোন একটা দৃশ্য নিচ্ছি, সেই দৃশ্যের ভেতরে যে কুয়াশা আসছে, সেই দৃশ্যের ভেতরে যে তুষারপাত হচ্ছে, সেই দৃশ্যের ভেতরে মানে ব্যক্তির মুখে যে আলো পড়ছে, সে আলো কখনো গাড়ির হেডলাইটের আলো রাতের অন্ধকারে, কখনো সে আলো ঘরের খুবই এক কোণ থেকে আসা টেবিল ল্যাম্পের আলো, কখনো সে আলো সন্ধ্যার অন্ধকারময় জানালা দিয়ে এক চিলতে আসা আলো। নানাভাবে সেই আলোকে তিনি ব্যবহার করে যে ব্যক্তির অনুভূতিময় একটা বক্তব্য হাজির করেন, সেটি অনেকখানি ব্যাখ্যাতীত, যে অনেকখানি কাব্যময়, অনেকখানি চিন্তাময় ইমেজারি। ফলে আপনাকে এটা বুঝে নিতে হবে, আপনাকে এই নুরির সিনেমা দেখার জন্য এক ধরনের চোখ তৈরি করতে পারতে হবে, কান তৈরি করতে পারতে হবে। শুধু আপনি দেখতে বসে গেলেই যে সহজে বুঝতে পারবেন, দেখতে পারবেন এমনটি নয়। আমি মনে করি তার থ্রি মাঙ্কিস এবং থ্রি মাঙ্কিসকে একটু দুর্বল ছবি মনে হয় আমার ব্যক্তিগতভাবে, কারণ এই ছবিটি এক ধরনের পপুলার ধরনের গল্প বলার ভঙ্গিতে গিয়েছে। কিন্তু আপনি এই ছবিটি যদি গভীরভাবে দেখেন, তাহলে দেখবেন যে এই ছবির প্রত্যেকটি ফ্রেমের ভেতরে, প্রত্যেকটি ইমেজারিতে তিনি যে গল্প বলছেন, সেই গল্পের অতিরিক্ত ব্যক্তির মনের যে সংকট, সেই সংকটকে প্রকৃতির মধ্যে হাজির উনি দেখাচ্ছেন। ওনার ক্যামেরা কোণের মধ্য দিয়ে তিনি সেটা সেভাবে দেখাচ্ছেন, তার আলোর প্রক্ষেপণের মধ্য দিয়ে ব্যক্তির মুখে অথবা আপনার প্রকৃতির চারপাশে যে আলো পড়ছে, সেই আলোর ভেতর দিয়ে ব্যক্তির মনের সেই অনুভূতির এক ধরনের এক্সপ্রেশন হাজির দেখতে পাই। ফলে আমার কাছে যদিও গল্প বলার দিক থেকে থ্রি মাঙ্কিস একটু দুর্বল মনে হয়, মানে এক ধরনের পপুলার স্ট্রাকচারকে মেনটেন করার ফল মনে হয়, কিন্তু তারপরেও থ্রি মাঙ্কিস যতখানি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, তুরস্কের গত 10 বছরের আর কোনো চলচ্চিত্র এতটা গুরুত্বপূর্ণ কিনা সেটি নিয়ে আমার সন্দেহ আছে। তো আমার কাছে এইটি খুব গুরুত্বপূর্ণ যে নুরি বিলকিস জিলান তার প্রত্যেকটি ছবিতে এই ব্যক্তির সংকটকে উপস্থাপন করেন, কিন্তু ব্যক্তির সংকট যে শেষ কথা নয়, সেই সংকট যে তার চারপাশের পরিবেশের ভেতরেই তার উত্তর আছে, সেই উত্তরও যে তার চরিত্র খুঁজে পায়, সেটিও নুরি দেখান। ফলে সংকটই তার ছবির মূল প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে ব্যক্তির নিজের সাথে নিজের বোঝাপড়ার আত্ম উপলব্ধি। এবং আমার মনে হয় এখানটাতেই নুরি আলাদা, এবং এখানটাতেই নুরি অসাধারণ হয়ে ওঠেন, অসামান্য হয়ে ওঠেন। মামুন ভাই, আমি একটু অ্যাড করি আপনার যেটা বলছিলেন যে আসলে নুরির যে চরিত্রগুলা, মানে হাসান আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না ভালো করে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে?
স্যার আপনার কথা কেটে কেটে আসছে, ভালো করে শুনতে পাচ্ছি না। হ্যাঁ মামুন ভাই, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। না, আমার কাছে মনে হয়েছে একটু অ্যাড করা দরকার ছিল, মানে প্লিজ আমার বলেন নিজের কাছে বলেন, মনে হয়েছে যে কি বলেন, মানে হ্যাঁ মানে প্রশ্ন নুরুল আছে? বিলকিস জিলানের যে পার্সোনাল লাইফ, হ্যাঁ হুম হ্যাঁ হুম মানে উনার যে পার্সোনাল লাইফ, সেটা তো একটা সংকটের ভিতর দিয়ে গেছে, এবং উনার যে রিয়েলাইজেশন, এটা উনার হুম হুম সিনেমাতে অনেক জায়গাতে আসছে। কিন্তু এর চেয়ে একটা মানে বড় জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে, এবং উনি নিজেও অনেক ইন্টারভিউতে বলছিল যে মানে আন্থন চেকভ থেকে উনি অনেকটা অনুপ্রাণিত, মানে হুম, চেকভের একদম। যে এলিয়েনেশন, মানে ক্যারেক্টার যে এলিয়েনেশন, এবং হচ্ছে যে মানে সিগাল বা অন্যান্য যে উনার শর্ট স্টোরি গুলোতে আমরা দেখতে পাই, এবং সেটা স্বীকারও করছেন অকপটে। হুম। তো না, এই উনি তো জিনিসটা আন্তন হচ্ছে যে উনি, চেকভের, আন্তন চেকভ এবং দস্তয়েভস্কির গল্প নিয়ে ছবিও নির্মাণ করেছেন। হ্যাঁ, হ্যাঁ উইন্টার স্লিপটা, উইন্টার স্লিপ যেটি পাম দর পেয়েছে, ছবির দুটি গল্পের উপর মানে দুটি গল্প অবলম্বনে নির্মিত, দুটি গল্পকে একত্র করে একটি আন্তন চেকভের গল্প, গল্পটির নাম হচ্ছে দ্য ওয়াইফ, এবং দস্তয়েভস্কির আরেকটি গল্প। এই দুটিকে একত্রিত করে তিনি কাহিনীটি দাঁড় করিয়েছেন বা চিত্রনাট্য তৈরি করেছেন। ফলে চেকভ এবং এবং সেটা শেক্সপিয়ারের একটা ইন্টারপ্রিটেশন আছে উনি, হুম 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 ওই যে অথেলো যে হোটেলটা। হুম 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 হুম, অবশ্যই। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই, আরাফাত। আহ, নূরের ডিজিটাল পূর্ববর্তী এবং ডিজিটাল পরবর্তী যে সিনেমাগুলো, তো নান্দনিক দিক থেকে ওই দুইটি সময়কে আপনি কিভাবে দেখেন? মানে তার প্রথম হাই ডেফিনিশন ক্যামেরায় তার নির্মিত তার ছবি, প্রথম ছবি হচ্ছে দ্য ক্লাইমেট, যে ছবিটিতে প্রোটাগনিস্ট হচ্ছেন নুরি বিলকে জিলান নিজে এবং তার ওয়াইফ ইব্রু সেইলান। এবং ইব্রুর কথা, নুরির বিষয়ে আলোচনা করতে গেলে বলতে হবে অবশ্যই, কারণ ইব্রু তার আহ, বহু ছবিতে আহ, বহু ছবি আসলে নুরির উজাদ থেকে তারপরের ছবিগুলোতে প্রত্যেকটি ছবি সহকারী স্ক্রিপ্ট রাইটার, মানে যৌথভাবে তারা স্ক্রিপ্ট লেখেন, নুরি এবং ইব্রু সেলান। এবং নুরির বেশ কয়েকটি ছবিতে ইব্রু অভিনয় করেছেন, মানে ক্লাইমেটে তো তিনি প্রোটাগনিস্ট, নুরি নিজেও প্রোটাগনিস্ট সেই ছবিতে, এবং অন্য দুই একটি ছবিতেও তার এক ধরনের উপস্থিতি আছে। তো ক্লাইমেট তার প্রথম হাই ডেফিনিশন ক্যামেরায় নির্মিত ছবি। তারপরের ছবিগুলোতে তিনি এক ধরনের ডিজিটাল এরা বলতে পারেন আপনি, যে ডিজিটাল এই টাইমের ভেতরে তিনি ছবিগুলো ক্যামেরার কাজ করেছেন। এতে আমার কাছে মনে হয়েছে যে আপনি উজাক যদি বলেন, বা আপনি ক্লাউডস অফ মে এই ছবি, কিংবা তার যে তার যে স্মল টাউন বা কাসাবা, এই ছবিগুলো মধ্যে যে নুরিকে আমরা দেখতে পাই, সেই নুরি ডিজিটাল এরা এসে আমার মনে হয় আরো বহুমাত্রিক হয়েছেন। আমার মনে হয় যে আগের ছবিগুলোতে তিনি তিনি খুবই লো বাজেটে ছবি বানিয়েছেন আগে। তার যে শেষ ছবি উইন্টার স্লিপ এবং দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি, এই ছবিগুলোতে তার যে ছবি বানানোর জন্য যে আর্থিক মানে মোটামুটি সচ্ছলতা, মানে এই ছবিগুলোতে এক ধরনের ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে। কিন্তু তার প্রথম দিকের ছবিগুলো তো আসলে এক ধরনের সেলফ ফান্ডেড ছবি এবং খুবই লো বাজেট সিনেমা। মোস্টলি তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশীরাই অভিনয় করেছেন, এবং তিনি নিজে ক্যামেরা চালান, নিজে এডিটিং করেন। ফলে ফলে এই ছবিগুলোর ভেতরে এক ধরনের খুবই কিছু সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তিনি গেছেন, কিন্তু সেই সীমাবদ্ধতার ছাপ আমরা ছবিতে যদিও দেখি না, কিন্তু মনে হয় যে ছবিগুলো একটু টাইট, একটু একটু আবদ্ধ, একটু মানে আরেকটু রিল্যাক্স হতে পারতেন। ডিজিটাল এরা এসে আমার কাছে মনে হয় যে তিনি নানা ধরনের দৃশ্য গঠনে আরো বেশি নিরীক্ষা করতে পারছেন, এবং সেইটি করতে পারছেন কারণ এই ডিজিটাল মাধ্যমটি আসলে আমাদেরকে এই ধরনের সুযোগ দেয় যে আমরা অনেক কাজ করতে পারি, এবং সেটি নানাভাবে সহজ হয়ে উঠেছে। তো আমার মনে হয় না যে নুরির পরের ছবিতে
মানে ক্লাইমেটের পরের ছবিগুলোতে নুরির পূর্বের যে নান্দনিক বা তার যে দার্শনিক চিন্তার যে এক ধরনের প্রবাহ ছবি জুড়ে আছে সেটি কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং আমি বলবো যে পরের ছবিগুলো, বিশেষ করে আমরা যদি বলি ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, মানে এই ছবির যে দৃশ্য, এই ছবির যে একদিন এবং এক রাতের যে গল্প, বিশেষ করে রাত্রের দৃশ্যের যে ফটোগ্রাফি, মানে এইটি যদি আমরা বলি যে এটি যদি ফিল্মে শুট করতে হতো তাহলে নুরির জন্য কি মুশকিল হতো আমার মনে হয়। কারণ মোস্টলি ছবি এটা দীর্ঘ সময়ের ছবি, আপনি জানেন এটি লম্বা ছবি তো, এবং উইন্টার স্লিপ প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার ছবি, ঠিক আছে। তার ছবিগুলো অনেক লম্বা দীর্ঘ ছবি, বা পরের ছবিগুলো বিশেষ করে। তো এই যে সারা রাত ধরে, রাতের প্রায় অর্ধেক দৃশ্য হচ্ছে রাতে, এইটি যদি ফিল্মে করতে হতো তার যে ধরনের মানে আড়ম্বর লাগতো, ওইরকম একটি প্রাকৃতিক পরিবেশ, মানে ওই রকম একটি ন্যাচারাল, মানে মানে সে তো সেটের ছবি নির্মাণ করছে না, সে তো এক ধরনের প্রাকৃতিক এক ধরনের পরিবেশের ভেতরে তার চরিত্রদের নিয়ে শুট করছে। ওই অবস্থা, ওইখানে ওই রকম লাইট এবং অন্যান্য ফ্যাসিলিটি 35 মিলিমিটার বা 70 মিলিমিটারের জন্য দরকার হয়, সেইটি না, মানে খুব মুশকিল হয়ে যেত। ওয়ান্স আপন আ টাইম ডিজিটালি, মানে হাই ডেফিনেশনে কাজ করার কারণে হয়তো আমার মনে হয় যে বরং আরো মানে নতুন ইমেজারি তৈরি হতে পেরেছে, যেটি এই ছবির অন্যতম সম্পদ, মানে খুবই গুরুত্বপূর্ণ সম্পদ বলে আমার মনে হয়। তো আমার মনে হয় না যে ডিজিটাল এরায় এসে নুরি বিলকিস জিলানের নান্দনিক এবং ফিলসফিক্যাল যে জার্নি চলচ্চিত্রের ভেতরে, গল্প বলার ভেতর দিয়ে তার সেগুলোর কোনো অংশে কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং সেটি আমার মনে হয় আরো সংহত হচ্ছে ও আরো বেশি সময় নিয়ে কাজ করতে পারছে, আরো বেশি নিখুঁত হওয়ার চেষ্টা করছে বলে আমার মনে হয়। বিশেষ করে তার ওয়াইল্ড পিয়ার ট্রি দেখে আমার মনে হয়েছে যে অনেক মানে অনেক লম্বা ছবি, এবং কিন্তু এই অনেক লম্বা ছবির ভেতর দিয়ে তিনি শেষে যে এক ধরনের আত্মিক এক ধরনের সলিউশন হাজির করেন, সেটা খুবই অন্যরকম। এবং সেই এই ধরনের লম্বা ছবি 35 মিলিমিটারে বা 70 মিলিমিটারে করতে গেলে নুরির মতো চলচ্চিত্রকারের যে ধরনের অর্থের প্রয়োজন হতো, অত বিগ বাজেট আসলে ইভেন ইউরোপের একটি দেশ, তুরস্কের একজন ফিল্ম মেকারের জন্য খুবই কঠিন হতো বলে আমার মনে হয়। সো নুরি মোস্টলি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার প্রথম থেকে, এবং এখন যদিও তার ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, বড় প্রডিউসার তিনি পাচ্ছেন, তারপরেও নানা ধরনের সীমাবদ্ধতা থাকে। তিনি যেভাবে কাজ করতে চান সেই জায়গা থেকে আমার মনে হয় ডিজিটাল এরা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে, তার নিজের কাজের বৈচিত্র্য তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাবার আগে একটা কথা বলে নিই। আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্নগুলো জানিয়ে রাখবেন। আমরা কিছুক্ষণ পরে আপনাদের প্রশ্নগুলো উত্তর নিয়ে হাজির হবে। আচ্ছা, তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নুরির প্রত্যেকটি সিনেমাতে আমরা তার অসমান্তরাল ভিজুয়াল দেখতে পাই, যা অর্জন করা সত্যি খুব দুর্লভ। তো এই ব্যাপারে যদি কিছু বলেন। না, নুরির নিজে যেহেতু এক ফটোগ্রাফির ভীষণ রকমের শৌখিন মানুষ, তিনি ফটোগ্রাফি করেন এবং সেটি খুব শৈশব থেকে, তারুণ্যের সময় থেকে, এবং ফলে তিনি তার সিনেমাটোগ্রাফি একেবারে আলাদা। এবং তিনি নিজে যে তার ছবি কোজা, দ্য স্মল টাউন, ক্লাউডস অফ মে, ডিস্টেন্ট, এই ছবিগুলোতে তিনি নিজে সিনেমাটোগ্রাফি নিজে করেছেন। এবং তারপর থেকে তার যে ছবি ক্লাইমেটস থেকে শুরু করে তার থ্রি মাঙ্কিস, ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, উইন্টার স্লিপ এবং দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি, এগুলোর যিনি সিনেমাটোগ্রাফার, তিনি তিনি হচ্ছেন আমার কাছে মনে হয় যে তার যুক্ত হওয়ার ভেতর দিয়ে একটা নুরির চলচ্চিত্রিক ভাষায় এক ধরনের সংযোজন হয়েছে বলে আমার মনে হয়।
এবং আপনি বলছেন অসমান্তরাল, আমি এটাকে যদি বলি এক ধরনের ডায়াগোনাল ফ্রেম, তার ছবি যদি থাকে এক ধরনের তির্যক ইমেজ থাকে, সেটি সেটি থাকে কারণ আমার কাছে মনে হয় এটি তার গল্প বলবার ভঙ্গির অংশ, এবং তার যে ক্যামেরা কোণ বা অ্যাঙ্গেল, তিনি যেভাবে দৃশ্য ধারণ করেন, দৃশ্য গঠন করেন, তার দৃশ্য গঠনের যে স্ট্রাকচার, সেটি তার গল্পকে এক ধরনের নতুন মাত্রা দেয়, ভাষা দেয়। ফলে এটি মানে একে তো তিনি নিজে সিনেমাটোগ্রাফার, এবং তার যে প্রথম দিককার ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি তিনি অন্যতম, মানে তার নিজের ছবিতে তিনি যে সিনেমাটোগ্রাফি করেছেন সেটি যে কোনো সিনেমাটোগ্রাফারের জন্য, মানে বিশ্বের যে কোনো ভালো সিনেমাটোগ্রাফারের জন্য বা গুরুত্বপূর্ণ সিনেমাটোগ্রাফারের জন্য ঈর্ষণীয় কাজ। এবং তিনি যখন আরেকজন খুবই গুরুত্বপূর্ণ সিনেমাটোগ্রাফারকে নিয়ে কাজ করেন, তার প্রায় 5টি ছবি যিনি সিনেমাটোগ্রাফার গোখান টিয়ারকি, আমার মনে হয় যে তখন দুজনের মেলবন্ধন বা দুজনের যে কেমিস্ট্রি, সেটি তারপরের ছবিগুলোতে আরো গভীরভাবে এসেছে। বিশেষ করে ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়ায় এইটি আমরা মানে গভীরভাবে দেখি, যে মানে সেটি সিনেমাটোগ্রাফি অন্যরকম, অসাধারণ, তার অন্য ছবিগুলো হচ্ছে আলাদা। ফলে এইটি অর্জন করার ক্ষেত্রে আমার মনে হয় নুরি বিলকিস জিলান ওভারঅল মানে সিনেমার ক্রাফটম্যান হিসেবে, একজন দক্ষ নির্মাতা হিসেবে ওভারঅল মানে তার যে চলচ্চিত্র নির্মাণের যে যত ধরনের এভিনিউতে তার দক্ষতা থাকা দরকার, সেটি প্রবলভাবে নিজের আছে। তিনি তার প্রথম দিকের সব ছবির নিজে গল্প লিখছেন, নিজে স্ক্রিপ্ট লিখছেন, মানে কাহিনীকার, চিত্রনাট্যকার তিনি নিজে, সিনেমাটোগ্রাফার তিনি নিজে, এডিটর তিনি নিজে, নির্মাতা তো তিনি স্বয়ং, এবং প্রডিউসারও তিনি। ফলে তিনি আমার মতে যে এক ধরনের অতর ফিল্ম মেকারের এক ধরনের আদর্শ উদাহরণ, যেহেতু তিনি তার প্রথম ছবিগুলোতে, এবং সেই প্রথম ছবিগুলো অসাধারণ। আমার নিজের কাছে তার এখন পর্যন্ত সব ছবির মধ্যে উজাককে শ্রেষ্ঠ ছবি মনে হয়। উজাকের সব কাজ তিনি নিজে করেছেন। ফলে যে ব্যক্তি এতটা ক্রাফটের উপর দখল আছে, এতটা দক্ষ যিনি তার চলচ্চিত্রের ক্রাফট নিয়ে, তার ছবিতে যারা কাজ করবেন তারা, এবং তিনি যাদেরকে নিয়ে কাজ করেন এবং তিনি যে কাজ করেন, সেখানে তার এক্সিলেন্স, তার সামর্থ্য প্রশ্নাতীত হবে, এটাই স্বাভাবিক। ফলে তার ক্রাফট কিভাবে অর্জন করছেন, এটি বিষয়, মুখ্য আলোচনার বিষয় নয়, মানে মূল আলোচনার বিষয় হওয়া উচিত যে তিনি ক্রাফট অর্জনের ভেতর দিয়ে আমাদেরকে যা দেখাচ্ছেন, সেইটি আমাদের মুখ্য আলোচনা হওয়া উচিত। কারণ ওই আলোচনাটি যে তিনি ক্রাফট কিভাবে অর্জন করলেন, এই দক্ষতা, সেটি অন্য দীর্ঘ আলোচনার জায়গা জুড়ে হবে, এবং অনেক টেকনিক্যাল জায়গা ধরে আলোচনা করতে হবে, সেটি ভিন্ন আলোচনার পরিসর বলে আমার মনে হয়। আজকে যেহেতু আমাদের বিষয়টা ছিল নুরির চলচ্চিত্রকে বোঝা ধরনের, ফলে আমরা নুরির চলচ্চিত্র বোঝার জায়গাতে আপাতত থাকি। আর আমি যেমনটি বললাম, নুরি চলচ্চিত্রের একজন মানে দক্ষ কারিগর, ক্রাফটম্যান, এবং পৃথিবীতে এই মুহূর্তে যারা অতর কারিগরদের মধ্যে আছেন বিশ্ব চলচ্চিত্রে, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অতর ফিল্ম মেকার বলে আমি মনে করি। তার ক্রাফট নিয়ে, তার ছবির কোনো ধরনের ক্রাফট নিয়ে আলোচনা, প্রশ্ন মানে স্বাভাবিকভাবেই মানে তার যোগ্যতাকে আরো বেশি সম্মানিত করে বলে আমার মনে হয়। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে সিনেমাস্কোপ এবং এখানে বাকি যারা উপস্থিত আছেন, তো সিনেমার শিক্ষার্থী হিসেবে নুরি বিলকিস জিলানের সিনেমা কেন পাঠ করা জরুরি, সে বিষয়ে যদি কিছু বলেন। আরফাত, এই প্রশ্নের আগে আমি একটা প্রশ্ন করি, যে উত্তর দেই। আমার মনে হয় এই প্রশ্নটা উত্তর শেষে, সবার শেষে দিলেই বেটার হবে। একজন প্রশ্ন করেছে, আমি দেখছি কমেন্ট সেকশনে, তিনি বলছেন যে নুরি সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন না,
বেসিক্যালি তিনি সাউন্ড ব্যবহার করেন তার গল্প বলার জন্য, এবং সেটি কেন করেন, এই প্রশ্ন তিনি করেছেন। এটির একটু উত্তর উনি চাইছেন। আমি এই উত্তরটি আগে দিই, তারপর আপনার প্রশ্ন উত্তর দিয়ে আসা। তো আমার মনে হয় যে মানে প্রশ্নটা করেছেন শুভ সরকার। শুভ সরকার, আমি মনে করি আমার নিজের অনুভূতি যেটি, সেটি যে নুরি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন না তা কিন্তু না। নুরির যে ছবি আপনি কাসাবা, মানে তার যে প্রথম ফিচার ফিল্ম বা ডেবু ফিচার ফিল্ম বলতে পারেন, সেটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে। এবং তার আমি বলবো যে ক্লাইমেটের মধ্যেও এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আছে। কিন্তু তার পরের ছবি উজাক থেকে শুরু করে, উজাকেও আছে কিছুটা, কিন্তু বাকি ছবিগুলোতে খুব এই মিউজিকের ব্যবহারটা কমে এসছে, তিনি সাউন্ড ব্যবহার করেছেন বেশি। এবং আমার কাছে মনে হয় যে নুরির মতো একজন এক ধরনের পারফেকশনিস্ট ফিল্মমেকারের ক্ষেত্রে এটি কি স্বাভাবিক নয় যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, এটি চলচ্চিত্রের ভাষার জন্য ব্যবহার করি, যে আমরা যে আমি যে অনুভূতিটি তৈরি করতে চাই গল্প বলার ভেতর দিয়ে, আমার মিউজিক সেই অনুভূতিটিকে অভিনয়, আলো, ক্যামেরা কোণ সহ, আমার যে ছবিতে যে ডায়ালগ সহ, অ্যাম্বিয়েন্স সহ নানা ধরনের সাউন্ড থাকে, সেই সাউন্ডের পাশাপাশি মিউজিক তখনই আমরা যুক্ত করি যখন সেই মিউজিকের মধ্য দিয়ে আমার বক্তব্যকে, আমার ছবির যে বক্তব্য সেটি প্রকাশ্যে আরো সহ মানে একটা উপকার বা একটা কাজে লাগবে, বা সেই অনুভূতিটা আমি যে দর্শক বা যিনি ছবিটি দেখছেন তার মনে যে অভিঘাত তৈরি করতে চাই, মিউজিকটা সেখানে এক ধরনের উপাদান হিসেবে কাজ করে, সেটাকে হয়তো আরেকটু ইনহ্যান্স করে, একটু বাড়িয়ে দেয়। তো নুরি পরের ছবিগুলোতে আমার মনে হয় যে তিনি যে অ্যাম্বিয়েন্স এবং বা নানা ধরনের সাউন্ড ব্যবহার করে তিনি যে কাজ করেন, তার ভেতর দিয়ে তিনি মিউজিককে বাতিল করছেন, কারণ তার মনে হচ্ছে সাউন্ডকে ব্যবহার করে তার বক্তব্য, তার অনুভূতি প্রকাশটা যথেষ্ট পারফেকশনের সঙ্গে হচ্ছে, ফলে তার প্রয়োজন হচ্ছে না আসলে মিউজিক ব্যবহার করার। কিন্তু তিনি তো মিউজিক আগে ব্যবহার করেছেন এবং তার প্রথম দিকের ছবিতে, ফলে আমার মনে হয় যে প্রথম দিকের ছবিতে মিউজিক ব্যবহার করেছেন কারণ তিনি তখনও শব্দের এই ধরনের ব্যবহারে, তার পরের রিসেন্ট ছবিগুলোতে যে ব্যবহার আছে সেই ব্যবহারে তিনি হয়তো এইখানে আসতে, তার যে জার্নি, আমরা 25 বছরের তার ফিল্মোগ্রাফিতে যে জার্নি দেখি, সেই জার্নিতে আসতে তার যে একটা পথ পাড়ি দিতে হয়েছে, সেই পথ পাড়ি দিতে গিয়ে তিনি অনুভব করেছেন যে মিউজিকের চেয়ে সাউন্ড ব্যবহার আরো বেশি কার্যকর হতে পারে, এবং তিনি সেটাই করছেন বলে আমার মনে হয়। ফলে নুরি তার গল্প বলার ক্ষেত্রে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কমিয়ে এনে ইনসিডেন্টাল সাউন্ড কিংবা অ্যাম্বিয়েন্স, নানা ধরনের শব্দ দিয়ে তিনি যে অনুভূতি তৈরি করছে সেটা তার কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে বলে আমার মনে হয়। এবং আমি একজন দর্শক হিসেবে আমার মিউজিক যে কোথাও কোথাও নাই, সেটির অভাব আমি আসলে বোধ করিনি তার কোনো ছবি দেখতে বসে। কিন্তু তার কোনো ছবিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটি তো লক্ষ্য করেছি। ফলে এটি নির্মাতার নিজস্ব বক্তব্য উপস্থাপন করবার, গল্প বলবার, বা তিনি যে অনুভূতি হাজির করতে চান আমাদের কাছে, দর্শকের কাছে, এটি তার স্বাধীনতার প্রসঙ্গ। এবং আমার মনে হয় তিনি তার স্বাধীনতার জায়গাতে শব্দ প্রয়োগের ভেতরে আরো বেশি দক্ষতা অর্জন করেছেন, ফলে তার মিউজিক ব্যবহারের প্রয়োজন কমে এসছে। আরাফাত, শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি বলছেন যে সিনেমাস্কোপ বা চলচ্চিত্র কর্মীরা কেন নুরি বিলকিস জিলানের ছবি দেখবে, তাই তো? আচ্ছা, আমার মতে নুরি বিলকিস জিলান এই মুহূর্তে যারা লিভিং ফিল্ম মেকার আমাদের পৃথিবীতে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা একজন নির্মাতা নুরি বিলকিস জিলান, এবং তিনি এই পৃথিবীতে শ্বাস নিচ্ছেন এবং আমিও শ্বাস নিচ্ছি। আমার সময় নুরি বিলকিস জিলান, আমি নুরি বিলকিস জিলানের সময়ে চলচ্চিত্র নিয়ে চিন্তা করছি, কাজ করছি, চলচ্চিত্র চর্চার
মধ্যে নিজেকে হাজির দেখতে পাচ্ছি, রাখতে পারছি, এটা তো আমার কাছে সৌভাগ্যের মনে হয় বা আমার কাছে আনন্দের মনে হয়। ধরেন আমি তো কিয়ারোস্তামির সময়ে বেঁচে ছিলাম, আছি এখনো। কিয়ারোস্তামি আমাদের সময় ছিলেন, কিন্তু আমরা তো আমি তারকোভস্কিকে আমার সময় পাইনি। আমরা এখনো ওঙ্কার ওয়াইকে পাচ্ছি আমাদের মাঝে। তো আমার কাছে মনে হয় যে যারা লিভিং ফিল্ম মেকার, যারা নিত্য তাদের ছবি হাজির করছেন, এবং আমি এই ক্ষেত্রে আমি একজনের নাম বলবো যে জালুক গদার এখনো বেঁচে আছেন, এবং এটা আমাদের মানে কতটা গর্বের ব্যাপার, কতটা আনন্দের ব্যাপার যে জালুক গদার এখনো বেঁচে আছেন। এবং আমরা কিছুদিন আগে তার একটা বক্তব্য দেখেছি ইউটিউবে। তিনি এই প্যান্ডামিক শুরুর আগে একটা ফেসবুক লাইভ, সরি এটা সম্ভবত ইউটিউবে আমি দেখেছিলাম লাইভ একটা প্রোগ্রাম, যেখানে গদার কথা বলছেন। এবং সেই গদার, যে গদারকে আমরা পড়েছি পাঠ্যপুস্তকে, তাকে নিয়ে বিভিন্ন লেখায়, তার সিনেমা দেখতে গিয়ে যেভাবে গদারকে আমরা দেখেছি, চিন্তা করেছি, সেই গদার এখনো বেঁচে আছেন। সেই গদার সেই একই রকমই রিজু, একই রকমের সাহসী, একই রকমের আকর্ষণ গদার এখনো বক্তব্য উপস্থাপন করছেন আমাদের সময়, আমরা তার লাইভ দিচ্ছি। তো এইটি তো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা অবশ্যই আমাদের যারা পৃথিবীর চলচ্চিত্রের যারা গুরুস্থানীয় নির্মাতা, যারা মাস্টার ফিল্ম মেকার, তাদের ছবি দেখব। তাদের অনেকেই আমাদের কাছে সাথে নেই, আমাদের পৃথিবীতে এখন আর তারা নেই। আমরা তাদের ছবি দেখি, আলোচনা করি, চিন্তা করি। তাদের এটি আমাদের বিশ্ব চলচ্চিত্রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, এবং আসলে বিশ্ব চলচ্চিত্র সংস্কৃতি গড়েই উঠেছে তাদের জন্য। তো সেই বিশ্ব চলচ্চিত্র সংস্কৃতিতে নুরি বিলগে জিলান নতুন সংযোজন, এবং গত 25 বছর ধরে তিনি চলচ্চিত্র নির্মাণ করছেন, এবং এই 25 বছরে তিনি ক্রমাগত নতুন নতুন ছবি হাজির করছেন। সেই ছবির ভেতর দিয়ে আমরা নতুন ধরনের চিন্তার মুখোমুখি হচ্ছি। আমরা যদি ভাবি যে আজকে যদি চাপল ছাত্র বেঁচে থাকতেন এখন এই মুহূর্তে, বা আমরা যদি ভাবি যে যদি এই মুহূর্তে হেমিংওয়ে বেঁচে থাকতেন, তিনি লিখতেন না? তার নতুন বই নিয়ে আমরা আগ্রহী হতাম না? তার পড়তাম না? নিশ্চয়ই পড়তাম। আমরা যেমন অপেক্ষা করে থাকি নম চমস্কি নতুন কোন বই লিখছেন, সেরকম ভাবে নম চমস্কিকে যেরকম আমরা পড়ি বা পাঠ করতে চাই, আমার মনে হয় চিন্তার জায়গা থেকে, চলচ্চিত্রের ভাবনার জায়গা থেকে নুরি বিলগে জিলানকে মানে আমাদেরকে পাঠ করতে হবে। আমরা সমকালীন মাস্টারদেরকে যদি বুঝতে না পারি, তাহলে আমাদের সমকালীন আমাদের এই পৃথিবীকেও বুঝতে পারবো না, এই পৃথিবীর নানা সংকট বুঝতে পারবো না। নুরি বিলগে জিলান তার চলচ্চিত্রে যেই ব্যক্তির সংকটকে হাজির করছেন, ব্যক্তি মানুষের, সেই ব্যক্তি মানুষ তো অতীতের ব্যক্তি মানুষ নয়। সেই ব্যক্তি মানুষ হচ্ছে এই মুহূর্তে গত 10 বছরে বা গত 25 বছর ধরে তুরস্কের সমাজে বেঁচে থাকা মানুষজনের জীবনকেই তিনি উপস্থাপন করছেন। হয়তো তিনি সেই সমাজের বা তুরস্কের সেই সমাজের কোনো একজন ব্যক্তির জীবনকে উপস্থাপন করছেন, কিন্তু তিনি তো এই সময়ের গল্পই বলছেন, এই সময়ের মানুষের সংকটই উপস্থাপন করছেন। ফলে নুরি বিলগে জিলান কিংবা সমকালীন যে কোনো মাস্টার ফিল্ম মেকারের ছবি দেখা মানে হচ্ছে সমকালটাকে জানা। আর আমি আমার সময়টাকে জানতে হলে তো আমাকে আমার সময়ের সকল মাস্টার চলচ্চিত্রকারকে যেমন জানতে হবে, এই সময়ের যারা চিন্তাবিদ তাদের লেখা পড়তে হবে, এই সময়ের যারা বড় সাহিত্যিক ওরহান পামুক থেকে শুরু করে মুরাকামি থেকে শুরু করে বিভিন্ন জুম্পা লাহিড়ী আমাদের উপমহাদেশের, ফলে এরকম যারা এই সময়ের ওয়ার্ল্ড লিটারেচারে, পেইন্টিং এ কিংবা সিনেমায় কিংবা মিউজিকে যারা কাজ করছেন, আপনি এদেরকে জানার মানে হচ্ছে আপনি আপনার সময়টাকে জানতে পারছেন, বুঝতে পারছেন। ফলে আপনি অতীতকে জানবেন, অতীত আমাদের মাস্টার ক্লাসিক সিনেমাগুলো দেখবেন, কারণ আপনি নিজেকে, আপনার অতীতকে জানতে চান। একইভাবে আপনার সময়কেও আপনার জানতে হবে। আর আপনার সময়ে নুরি বিলগে জিলান বেঁচে আছেন। তিনি আপনার মতোই এই আজকে হয়তো তিনি কোনো নতুন ছবির কথা ভাবছেন বা কাজ করছেন তুরস্কে। ফলে এটি ভাবতেও তো আনন্দ লাগে, তাই না? যে আমরা নুরি বিলগে জিলানকে নিয়ে বাংলাদেশে এরকম একটি আলোচনা
আয়োজন করছি এই প্যান্ডামিকের মধ্যে, এই করোনার এই মহামারীর অতিমারীর পরিস্থিতির ভেতরে। এবং নুরিকে নিয়ে আমরা আলোচনা যখন করছি, এই মুহূর্তেও নুরি নতুন কোনো সিনেমা নিয়ে ভাবছেন তুরস্কে। তো এই যে সমকালীন থাকতে পারা, এটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে কোনো চলচ্চিত্র কর্মীর জন্য, আর যে কোনো সচেতন চলচ্চিত্র দর্শকের জন্য। যে দর্শক মনে করেন যে চলচ্চিত্র বুঝবার আছে, চিন্তা করবার আছে চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র কেবল তার টাইম পাস না, তার জন্য আমার মনে হয় যে তার সমকালীন পৃথিবীর সেরা নির্মাতাদেরকে বোঝা, পাঠ করা এটি খুব জরুরি। আর সিনেমাস্কোপ যেহেতু একটি চলচ্চিত্র সংসদ, আমার মনে হয় সিনেমাস্কোপ বা তার কর্মীরা অবশ্যই নুরি বিলকিস জিলানকে পাঠ করবেন, কারণ চলচ্চিত্র সংসদ কর্মীদের এটি গুরুত্বপূর্ণ কাজ যে তার সমকালীন মাস্টার চলচ্চিত্রকারদের বা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকারদের বা এই সময় যারা নিরীক্ষাধর্মী নানা ধরনের কাজ করছেন দেশে বা দেশের বাইরে, তাদের সকলের কাজ দেখা, পাঠ করা, সেইগুলো নিয়ে চর্চা করা, সেগুলো নিয়ে তর্ক করা, বাহাস করা, এই কাজগুলো তো চলচ্চিত্র সংসদ কর্মীদের জন্য খুবই জরুরি কাজ। তো আমার মনে হয় যে নুরিকে পাঠ করা খুব জরুরি। নুরিকে পাঠ করার ভেতর দিয়ে আমি আমার সমকালকে পাঠ করছি, বুঝতে পারছি বা বুঝতে চেষ্টা করছি। তো আমি মনে করি এই আয়োজন, আজকের আয়োজনের ভেতর দিয়ে আমরা নুরিকে এক ধরনের ট্রিবিউট দিলাম। এবং আমার মনে হয় যে যদি আমাদের আলোচনা বা আমাদের এই পুরো প্রোগ্রাম সকলের বা কারোর কোনো কাজে লাগে, নুরিকে যদি আরেকটু বোঝাপড়ার ক্ষেত্রে উপকার হয়, বা নুরির চলচ্চিত্র নিয়ে আরেকটু আগ্রহী হয়ে ওঠেন আপনারা কেউ, আমি মনে করবো যে এই আলোচনা সফল এবং সিনেমাস্কোপ একটি সার্থক অনুষ্ঠান আয়োজন করেছে। সবাইকে ধন্যবাদ। আরাফাত, আর যদি কোনো প্রশ্ন না থাকে। আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আমি একটা প্রশ্ন দেখেছি আরাফাত, সেটির উত্তরও দিয়েছি। শুভ সরকার একটা উত্তর করেছেন, সাউন্ডটা আর একটু বাড়ানো যায় বলে একজন বলেছেন। মানে এটা তো আমার মনে হয় আলোচনার সাউন্ড বাড়ানোর কথা বলছেন উনি। এবং আমার আর কেউ যেহেতু বলেন না, আমার মনে হয় সাউন্ডটা ঠিকঠাক ছিল। তো প্রশ্ন মনে হয় আর কিছু নাই। হাসান কি শুনতে পাচ্ছেন আমাদের? হাসান মনে হয় আমাদের শুনতে পাচ্ছেন না। তো আরাফাত, তাহলে আর কোনো প্রশ্ন নাই? আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা মনে হয় 4টায় শুরু করেছি, আমরা 3 মিনিট বাকি আছে, আমাদের 1.5 ঘন্টার আলোচনা হওয়ার কথা। আমরা প্রায় সময়ের কাছে চলে এসেছি, কি বলেন? আরাফাত ভাই ছবি নিতে হবে। হাসান কিছু বলবা? আচ্ছা, তাহলে আমি মাঝখানে একটা কথা বলে নিই যে আজকে আমাদের এই অনুষ্ঠানটির একটা স্ক্রিনশট নিব। তো সবাই যদি তাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে তাহলে ভালো হয়। জয়ন্ত, সবাই একটু ক্যামেরাটা অন করে একটু কিছু করুন। কি চলছে না? আমি একজনকে দেখছি, সবাই কি অন করেছে? বা আমার পরিচিত অনেককে দেখতে পাচ্ছি। সাব্বির আলোচনা শুনেছেন? আচ্ছা, কেমন আছেন সাব্বির? হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ আমি হচ্ছে যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার নেট প্রবলেম করতেছিল। আচ্ছা, প্রশ্ন কি কেউ করতেছে না? তাহলে আমি কি একটা প্রশ্ন করব? অবশ্যই অবশ্যই। না, মানে ওয়ান্স আপন টাইম ইন অ্যানাটোলিয়া, ওইটার ভিতরে আমার যেটা লাগছে যে মানে অর্ধেক ছবি তো রাতে, ওইটার যে মানে ইমেজের যে প্রত্যেকটা ইমেজের যে ডেপথটা ছিল, এটা এটা মানে আমার কাছে মানে মানে আমি অনেকভাবে বোঝার চেষ্টা করছি আর কি, আমি বুঝতে পারিনি এটা আসলে কিভাবে করছে। মানে লাইটিং এর যে ব্যাপারটা ছিল, মানে অন্ধকার বা হচ্ছে রাতে আমরা বুঝতেছি, কিন্তু ইমেজটা কোথাও একবার অন্ধকার নেই। মানে ওই যে লেয়ার গুলা, প্রত্যেকটা ইমেজের যে একটা লেয়ার থাকে, মানে ওইটা খুবই স্পষ্ট।
আমি আপনার সাথে একমত, এবং আমি তো আলোচনায় বললাম একটা জায়গায় যে ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়ার যে সিনেমাটোগ্রাফি, যে দৃশ্য সম্পদ, সেটি বিস্ময়কর। মানে এই ছবিটা হচ্ছে মানে সত্যিকার অর্থে এক ধরনের ভিজুয়াল পোয়েট্রির মতো। ছবিটা আর কোনো কিছু যদি আপনি নাও বোঝেন, এই ছবিটা দেখতে থাকলে আপনি আহ মানে চোখের শান্তি এবং আরামটা আপনি পাবেন। এবং ছবিটা মোস্টলি আমি যতদূর পড়েছি, দেখেছি ছবিটা মানে নিয়ে যতটুকু আলোচনা বিভিন্ন জায়গায় আমি দেখেছি, মোস্টলি ছবিটার শুটিং হয়েছে গাড়ির হেডলাইটের আলো ব্যবহার করে। হ্যাঁ, ওইটা আমি খেয়াল করছি। হ্যাঁ, ওইটা হচ্ছে এবং প্রথমে যে গাড়িটা ছিল। হ্যাঁ, এবং এই যে না মানে শুটিং এর কথা বলছি আমি, মানে ওটা তো আপনার দৃশ্যের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে ওই দৃশ্যের সোর্স লাইট হচ্ছে গাড়ির হেডলাইট, কিন্তু আসলে দৃশ্যের বাইরেও আরো কয়েকটা গাড়ি দিয়ে বেসিক্যালি আচ্ছা। হেডলাইটের আলো দিয়েই হচ্ছে তারা শুট করেছে। এবং কারণ তারা যেই পরিমাণ রিমোট এরিয়াতে গিয়ে শুটিং করেছে, সেই রিমোট এরিয়াতে সে অর্থে জেনারেটর এবং নানা ধরনের ইলেকট্রিক মানে বৈদ্যুতিক সাপোর্ট তো সে অর্থে পাওয়ার কারণ ছিল না। নাইও মানে এক ধরনের বিরান এলাকার ভেতরে যেতে হয়েছে, তো খুবই কম জায়গায় তারা ওই জেনারেটরের সাপোর্ট পেয়েছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তাদের এই শুটিংটা করতে হয়েছে গাড়ির হেডলাইটের আলো ব্যবহার করে। এবং এটা দেখে আমি এক ধরনের মানে অবাক হয়েছি এই কারণে যে আমার মনে হয়েছে যে গাড়ির হেডলাইটের আলো ব্যবহার করে এই মানের যদি দৃশ্য তৈরি করা যায় তাহলে মানে দুর্দান্ত, অসাধারণ। কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে যদি হেডলাইট দিয়ে করে তো এত ফ্ল্যাট তো হয় না, মানে পিছনের যে অনেক ধরনের মানে আমি তো বললাম শুটিং এর ক্ষেত্রে অনেক ধরনের মানে একটা লাইট না, তো ধরেন আপনি ভাবছেন একটা বা দুইটা গাড়ির লাইট ব্যবহার করেছে, ব্যাপারটা এরকম আরো বেশি ব্যবহার করেছে। এবং সাথে আরো কিছু লাইট তো ছিলই, আর সব দৃশ্যে তো এরকম হয় নাই যে মানে গাড়ির হেডলাইটই ব্যবহার করেছে, জেনারেটরও ছিল বিভিন্ন জায়গায়। ইনডোর শুটিং গুলোতে তো পর্যাপ্ত লাইট পেয়েছেন তারা, কিন্তু আমি বলবো যে তারা মানে আপনি বলবেন মানে এক ধরনের ধরেন মাঠে বা এক ধরনের বিরান এলাকায় যখন প্রত্যন্ত একটা বিস্তীর্ণ মানে মাঠ বা এক ধরনের বিরান জায়গাতে যখন শুটিং করছে, তখনও যে আলোর যে টোনালিটি তারা ধরে রাখতে পেরেছে, সেম টোনালিটি ইনডোরের শুটিং এর সময়ও হাজির ছিল। এইটি একটা অসামান্য দক্ষতা, আমি মানে বিস্ময়কর লাগে। মানে আমরা মানে বোঝার চেষ্টা করছি, যেমন আমি একটি ছবির কথা এখানে অপ্রাসঙ্গিক ভাবে বলি, এবং আপনি যেটা এখানে শ্রাবণ, হ্যাঁ বলেন হাসান, বলেন, তারপর আমি বলছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি যেরকম একটা দৃশ্যের আমরা প্রায় যে মানে হুমায়ুন শ্রাবণ ছিল একটু আগে, আচ্ছা তারপরে সাব্বির আছেন, তো আমরা একটা ছবি প্রায় আমাদের অ্যাপ্রিসিয়েশন কোর্সে দেখাই, সেটি হচ্ছে অ্যান ইনসিডেন্ট অ্যাট ওল্ড ক্রিক ব্রিজ নামে একটি ছবি। এবং আমরা ছবিটা যতবার দেখাই সবাই তো খুবই মুগ্ধ হয়। আপনারা যারা দেখেন না এই ছবিটা তারা দেখবেন। এটি 1962 সালে পাম দর পেয়েছিল, ছোট্ট একটা ছবি এবং খুবই গুরুত্বপূর্ণ ছবি। তো এই ছবিতে একটা ট্র্যাকিং শট আছে, মানে জঙ্গলের ভেতর দিয়ে আমাদের প্রোটাগনিস্ট দৌড়াচ্ছেন এবং দৌড়ে যাচ্ছেন আর কি। এবং এই যে তার যে দৌড়ের দৃশ্য, এক ধরনের ট্র্যাকিং শট, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না, এবং আমি নানাভাবে বোঝার চেষ্টা করেছি যে এই শটটা নিল কি করে বনের ভেতরে, এবং কন্টিনিউয়াস একটা দৌড়ের শট, এত লম্বা একটা শট, এবং জঙ্গলের ভেতর দিয়ে গাছ মানে ঝোপঝাড় এর ভেতর দিয়ে কিভাবে তারা এই দৃশ্য নিল। সো এরকম অনেক দৃশ্য আছে বিভিন্ন চলচ্চিত্রে যে দৃশ্যের গুলোর গঠন নিয়ে আমাদের বিস্ময় থাকে। কেন যেন আমার মনে হয় যে এগুলো জানার চেষ্টা করতে থাকা একটা আনন্দের ব্যাপার, উত্তর খুঁজে পাওয়াটা পাচ্ছি না
হ্যাঁ, ইনসিডেন্টাল ডোর ক্রিক ব্রিজের উত্তর আমি এখনো পাইনি, তো 15-20 বছর ধরে খুঁজছি এবং আমি নিজেও ভাবছি। সেম আমার কাছে মনে হয় যে মাস্টার ফিল্ম মেকারদের কাজের ভেতর নানা ধরনের এই ধরনের কিছু দক্ষতার উদাহরণ থাকে, যেগুলো আমরা মানে বিস্ময় নিয়ে দেখি এবং সেগুলো নিয়ে ভাবতে থাকি, এবং এই আনন্দটা আমাদের থাকা দরকার। সবকিছুর উত্তর আমাদের পেয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। নুরির সিনেমার যে মোদ্দা কথা সেটা হচ্ছে যে বোঝাপড়ার জায়গা। তো আমার মনে হয় সিনেমার সাথে ওই বোঝাপড়ার সংকট আমাদের আছে। নুরির সিনেমা নিয়েও আমাদের এই বোঝাপড়ার কিছু সংকট আমাদের থাকবে, এবং সেগুলো বহুবার ছবিগুলো দেখার মধ্য দিয়ে হয়তো এই সংকটগুলো আস্তে আস্তে কেটে যাবে। হাসান কিছু বলছিলেন? হ্যাঁ, এবং এই আপনার এই ব্যাপারটা মানে নুরি কিন্তু খুব একজন ধূর্ত লোক। উনি হচ্ছে যে মানে হ্যাঁ, ধূর্ত শব্দটা নেগেটিভ, ধূর্ত না, আপনি বলেন যে উনি খুবই মেধাবী লোক। যে ওয়ান্স আপন টাইম ইন অ্যানাটোলিয়ার যে ব্যাপারটা আর কি, টেকনিক্যাল উনি উত্তর দেয় নাই। এটা বলতেছে যে উনি পার্সোনাল জায়গাটা আসলে ম্যানিপুলেট করছে। হ্যাঁ, একটা ক্রিটিক্যাল স্টেজে আগে যেতে হয়েছে, উনি আসলে বলেন এই পুরো ব্যাপারটা না। এটা তো মজা, তাই না? মানে উনি বলে দেবে কেন আপনাকে? উনি বলে দিলে তো মজাটা হারিয়ে গেল। আপনাকে খুঁজতে হবে, বারবার ছবি দেখে ভাবতে হবে যে কেমন করে করলো, তাই না? মানে আমি ওই যে আলোচনা একটা জায়গায় বলেছি যে নুরি এই মুহূর্তে যারা লিভিং ফিল্ম মেকার তাদের মধ্যে ক্রাফটম্যান হিসেবে, মানে অথর ফিল্ম মেকার হিসেবে অন্যতম সেরা, মানে পৃথিবীর অন্যতম সেরা নির্মাতা এই মুহূর্তে। তো ফলে তার ছবিতে এই 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 যে অসাধারণত্ব, নান্দনিক অসাধারণত্ব যেটা কারিগরি ভাবে তিনি অর্জন করেন, মানে চলচ্চিত্র তো মানে ভয়ানক কারিগরি একটি মাধ্যম, ফলে প্রত্যেক যে দৃশ্যটি আমরা দেখছি অনায়াসে, সেটি অনায়াসে হয়নি, সেটি তো নির্মাণ করতে হয়েছে। তো এই কারিগরি দক্ষতা মানে খুবই বিস্ময়কর, এবং এইটি এক একজন নির্মাতার কাজের আমার মনে হয় মানের বা গুণগত পার্থক্য তৈরি করে দেয়। ফলে যারা আজকে এই আলোচনা শুনছেন, যারা নির্মাতা হতে চান, নির্মাতা হওয়ার চিন্তা করেন, আমি বলবো যে তাদের প্রত্যেককে চলচ্চিত্রের বিভিন্ন যে এক্সপার্টিস দরকার, সেই এক্সপার্টিস অর্জন করতে আপনাদের এক ধরনের চর্চা এবং সাধনা করতে হবে। তাহলেই আপনারা আপনাদের ছবির ক্রাফটকে, আপনাদের ছবির যে এক ধরনের ছবিটা যে ক্রাফট এবং সেটাকে গড়ে তোলা নিখুঁত ভাবে, সেটা পারবেন গড়ে তুলতে। তো হাসান, কোনো প্রশ্ন আছে আর? আমার তো আসলে অনেক প্রশ্ন, আমাদের ইভেন্টের হচ্ছে 1.5 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন, তারপর আমরা শেষ করব। কারণ আপনারা জানেন, আপনি জানেন যে আমার আজকে আরেকটা প্রোগ্রাম আছে, ওই যে চলচ্চিত্র আগামী নিয়ে আলোচনা, এবং সেটি মোর্শেদ ভাই থাকবেন উপস্থিত, মোর্শেদ ভাইয়ের ছবি, মোর্শেদুল ইসলামের। সো সেটির জন্য আমাকে একটু প্রস্তুতি নিতে হবে, সেটি বেশি না আমার ওকে। আরেকটা প্রশ্ন করেন আপনি। একটা প্রশ্ন হাসান ভাইয়ের বোধহয় ইন্টারনেটের সমস্যা। আরাফাত ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট করে নিই। আমাদের কমেন্ট বক্সে একটা এভালুয়েশন ফর্ম দেওয়া আছে, তো আপনারা যারা সবাই উপস্থিত আছেন ওই ফর্মটা ফিল আপ করে দিন। কমেন্ট বক্সে দেওয়া আছে একটা এভালুয়েশন ফর্মের লিংক, ওটাতে গিয়ে যারা উপস্থিত আছেন সবাই তারা ফর্মটা ফিল আপ করেন। তাহলে আমার মনে হয় শেষের দিকে যাই নাকি আরাফাত? হাসান যেহেতু নেট পাচ্ছে না বা তার কানেকশনের সমস্যা হচ্ছে, মানে শেয়ার করতে চাচ্ছিলাম, ওটার সাথে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমার তার অনেকগুলো ফিল্ম দেখা হচ্ছে যে সে যে রাজনৈতিক বিষয়টা, যে আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের যে এফেক্ট ফেলে, সে ফিল্মের শুরুতেই কোনো না কোনো ভাবে একটা ক্লু দিয়ে দেয়। তারপরে সেটা কেন জানি আমাদেরকে ডিরেক্টলি এফেক্ট করছে, সেটা সে রাষ্ট্রকে বলছে না বা রাষ্ট্রকেও নিয়ে আসছে না, কিন্তু সে এটা কোনোভাবে আমার পার্সোনাল জীবনটাকেও সে
রাষ্ট্র আমাকে এফেক্ট ফেলছে, সেটা সে যেন কোনোভাবে তুরস্কের সেই ব্যবস্থা এবং তারপর আপনি যে উজাকের কথা বললেন, উজাকে রিসেশন হয়েছে, সেটা কিন্তু তাদের এফেক্ট ফেলেছে। এটা অন্য গল্প বলছি, কিন্তু আবার ওই সময়টাকেও ধরে ফেলছি। তো এই বিষয়টা নিয়ে, ওর সময় ধরার ব্যাপারটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, যেভাবে সময়টাকে মানে আপনি অলরেডি বলেছেন, কিন্তু তার সাথে না, না, রাজনৈতিক আমি সময়। হ্যাঁ ঠিকই শ্রাবণ ভালো প্রশ্ন করেছেন বা ভালো অবজারভেশন এটা আসলে। এটা হচ্ছে বিষয়টা এরকম যে নুরি বিলকিস জিলান তো জানেন যে তার পূর্বসূরি ফিল্মমেকার ইলমাস গুনের পরিণতি কি হয়েছে। ইলমাস গুনে তার সোসাইটিকে নিয়ে, সমাজকে নিয়ে এক ধরনের খুবই র্যাডিক্যাল ফিল্মমেকার ছিলেন, এবং ইরানে তিনি খুনের মামলার আসামি হতে হয়েছিল, এবং ইলমাস গুনে সারা জীবন বলেছেন মানে তারপরে এই খুনটি তিনি করেন নাই, তিনি তাকে ফাঁসানো হয়েছে। ফলে একজন ফিল্মমেকারকে আসলে মানে কতটা হ্যারাস করা যায় সেটি তুরস্কে সেটি যে মানে খুব সহজ ব্যাপার তা না। ফলে আমার মনে হয় নুরি বিলকিস জিলান এক্ষেত্রে সতর্ক, মানে ভীষণ সতর্ক। তিনি তার ছবিতে একটা মানে সমাজে অভাব, মানে আপনি বলেন যে বেকারত্ব কেন আছে, তার ছবির একটা বড় জায়গা বেকারত্ব। তার ছবির একটা বড় জায়গা বিভিন্ন চরিত্র বিভিন্ন সময় তার ছবিতে মিলিটারি সার্ভিস করতে হয়। মানে তুরস্কের সকল তরুণকে, যুবককে একটা নির্দিষ্ট সময় মিলিটারি সার্ভিসের মধ্যে থাকতে হয়। এটা কামাল আতাতুর্ক পাশার সময় থেকে এই নিয়ম জারি আছে, এবং এই যে বিষয়গুলো তার ছবিতে আসে, কিন্তু সেগুলো এমন ভাবে আসে যে মানে নুরি যেন সেগুলোতে যেন খুব খুব বিপদে না পড়েন, এবং সেটাকে তিনি ওখান থেকে তিনি সরে যান, সরে গিয়ে চলে আসেন একেবারে ব্যক্তির জায়গাতে, তার যে সংকটটি হচ্ছে, এবং এই সংকটটির ভেতরে আবার তার যে রাজনৈতিক বা তার সমাজ যে তাকে ইফেক্ট করছে যতটুকু, সেটা তখন গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় বা প্রধান হয়ে ওঠে তার ব্যক্তিক সংকট, তার আত্মিক সংকট, তার নিজস্ব বোঝাপড়া, তার নিজের জীবনকে নিয়ে একটা সংকট, যে এই জীবন লয়ে আমি কি করিব, তাই প্রশ্ন তার মানে এক নিদারুণ প্রশ্ন, যেটা নুরি তার জীবনেও করেছেন, যে এই জীবন নিয়ে আমি কি করব। এবং ফলে এই এরকম একটি জায়গাতে তিনি আসেন। আমার কাছে মনে হয় যে নুরি বারবার এই যে গল্পগুলো বলেন সেখানে সতর্কতার সঙ্গে বলেন। তিনি আসলে পলিটিক্যালি খুব এঙ্গেজড হইতে চান না, মানে জাতীয় রাজনীতির বা তুরস্কের যে কুর্দি বা স্থানীয় টার্কিদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বা হত্যাকাণ্ড, গণহত্যার যে ইতিহাস বা নানা ধরনের মানে ডিলেমা যেগুলো তুরস্কের সমাজের ভেতর আছে, সেগুলোর ভেতরে তিনি খুব একটা ঢোকেন না, এবং সেগুলোর উপরে একটা সারফেস লেভেলের ভেতর দিয়ে চলে যান। আপনারা যদি উইন্টার স্লিপ দেখে থাকেন, দেখবেন যে উইন্টার স্লিপ মোস্টলি সমাজের আশরাফ এবং আত্রাফের মানে একটা দৃশ্যায়ন আছে, মানে পুরো ছবি জুড়ে সমাজের একেবারে প্রলেতারিয়েট যারা, মানে তারা তাদের উপস্থাপন যেমন আছে, সমাজের সবচেয়ে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির লোক যারা খুবই এক ধরনের ক্লাস ওরিয়েন্টেড, তারা এক ধরনের আরাম বা এক ধরনের সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকেন, এই দুই জীবনকে দেখানো হয়েছে। এবং সম্পদের এবং ওই বাচ্চাটাকে দিয়ে, ওটা খুব সুন্দর, চমৎকার, একদম মানে এত শৈল্পিক হয়ে উঠেছে, সেটা যেন ডিরেক্ট বললাম না, কিন্তু একটা শিশু। এবং এখানে আমি একটা রানওয়ের একটা দৃশ্যের উদাহরণ আনতে চাই, যদিও আমি এক্স্যাক্টলি প্লেনের দিকে গুলতি তাক করা, ঠিক একই ঘটনা আছে আপনার উইন্টার স্লিপে, যে ওই আইলান বা যিনি ওই ভূস্বামী আর কি, এক ধরনের সম্পদশালী মানুষ, তার গাড়িতে ওই তার যে আশ্রিত বা তার ভাড়া থাকে তার কোনো একটা জায়গাতে, যে ইসমাইলদের ফ্যামিলি, সেই ইসমাইলের ছোট ছেলে, সে হচ্ছে ঢিল ছুঁড়ে মারে আইলানের গাড়িতে, পাথর ছুঁড়ে মারে। এই যে মানে অপ্রেসড, যে নির্যাতিত, সে তার যে নির্যাতিত হওয়ার যে মানে অনুভব, সে অনুভব থেকে বেরিয়ে এসে যে সে যে প্রতিবাদ করে, সেই প্রতিবাদটা দৃশ্যের গঠনটা আপনার রানওয়ের সাথে কিছুটা ওই দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়। এখন উইন্টার স্লিপ 2014 সালে বানানো হয়েছে, আর রানওয়ে বানানো হয়েছে 2009 সালে। ফলে একটা তো হতেই পারে যে মানে এরকম মানে, আর
আরেক ভাই নুরির সাথে খুবই ব্যক্তিগত সম্পর্কও ছিল, যাই হোক সেই আলোচনায় ফিলোসফিক্যাল জায়গাটা সেম দুইটার অনেকটা। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে নুরি বুদ্ধিমান এবং মেধাবী নির্মাতা, তিনি তার মতো করে গল্প বলেন এবং তার গল্প বলার ভেতর দিয়ে তিনি চেষ্টা করেন যেন খুব ডিরেক্ট যারা অপ্রেসর বা যারা এক ধরনের ভয়ঙ্কর রকমের স্বৈর শাসন চালাচ্ছেন তুরস্কে, এবং তুরস্কের আর্মি বা তুরস্কের সিভিল সোসাইটির ভেতরে যে এক ধরনের প্রবল সেন্সরশিপ আছে, সেই সব থেকে উনি মুক্ত থাকার জন্য তিনি তার মতো করে গল্প বলেন। এবং তার আজ পর্যন্ত কোনো ছবি তুরস্কের সেন্সর বোর্ড বা কেউ আটকায় নাই। এটি বোঝা যায় যে সে কতটা সতর্ক চলচ্চিত্রকার। আর অন্যদিকে ইলমাস গুনের জীবনে এমন কোনো ছবি নির্মিত হয়নি যে ছবি ইলমাস গুন খুব সহজে তুরস্কের মানুষকে দেখাতে পেরেছেন। এবং শেষ ছবিটা, যে ছবিটার জন্য তিনি নির্বাসিত হয়েছেন কস্তা গাবরাজের মতো, সেই ছবিটা বানাতে গিয়ে তো তিনি জেল খেটেছেন, অল্প বয়সে মারাও যেতে হয়েছে। তো আমার মনে হয় যে দেশে ইলমাস গুনের মতো একজন নির্মাতার উদাহরণ আছে, এবং ইলমাস গুন আপনারা জানেন যে তুরস্কের চলচ্চিত্র দুবার পাম দর পেয়েছে। সেটি প্রথমবার পেয়েছে ইলমাস গুনে পেয়েছেন 1982 সালে তার ছবি ইয়োলের কারণে, আর 2014 সালে পাম দর পেয়েছে নুরি বিলগে জিলান। তো পাম দর পাওয়া কান ফিল্ম ফেস্টিভ্যালের দুজন ফিল্ম মেকার তুরস্কে আছেন। একজন হচ্ছেন তুরস্কের ভীষণভাবে নির্যাতিত, তুরস্কের নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে তার উপর থেকে এবং তাকে ছুঁড়ে ফেলা হয়েছে অন্য কোনো দেশে রিফিউজি আকারে। আর আরেকজন নুরি বিলগে জিলান, তিনি তুরস্কে একজন সেলিব্রিটি ফিল্ম মেকার। তার ছবি ব্যবসায়িকভাবে ব্যবসা সফল ওই অর্থে বলা যাবে না, কারণ তুরস্কের যে পপুলার সিনেমা, আপনারা অনেকে তো তুরস্কের অনেক পপুলার সিনেমা দেখে থাকবেন, ফেথ 1454 বলে একটা ছবি আছে, যেটি আমাদের টরেন্ট সাইট গুলোতে ভীষণ জনপ্রিয়, তুরস্কের ছবি, পপুলার সিনেমা। সো এরকম জনপ্রিয় ছবি নয় নুরি বিলগে জিলানের ছবি তুরস্কে, কিন্তু নুরি বিলগে জিলান তুরস্কে একজন সেলিব্রিটি ফিল্ম মেকার। তো এই সেলিব্রিটি ফিল্ম মেকার হতে পারা বা তুরস্কের সকল ক্লাসের কাছে একটা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারা, এগুলোর তো এক ধরনের কারণ আছে, তাই না? তো সেটা নুরির এক ধরনের বুদ্ধিমত্তা, মেধাবী মানুষ তিনি, ফলে তিনি একটু এড়িয়ে চলেন আসলে সরাসরি কনফ্লিক্ট রাষ্ট্র এবং রাজনীতির সাথে। সো এইটি নুরির ধরন। এই সেম ধরন আপনারা দেখবেন তারকোভস্কির মধ্যে। তারকোভস্কিও সেই অর্থে কখনোই ডিরেক্ট সোভিয়েত ইউনিয়নকে সেই আমলে টার্গেট করেননি। তো এরকম মানে আমাদের বিশ্ব চলচ্চিত্রে কিছু নির্মাতার প্রয়োজন আছে যারা আমাদের আত্মিক মুক্তির জন্য লড়াই করেন, যেমন ব্রেসো, যেমন ওজু, যেমন আব্বাস কিয়ারোস্তামি এবং তারকোভস্কি। ঠিক তেমনি আমার মনে হয় নুরি আমাদের আত্মিক মুক্তির জন্য লড়াই করেন বা আত্মিক এক ধরনের মীমাংসার দিকে আমাদের জার্নি করান। সবার দরকার নেই ইলমাস গুনে হওয়ার, সবার সেটা পারবেও না সবাই। তো এই হচ্ছে পার্থক্য, এবং নুরি একটু অ্যাভয়েড করেন, সেটা ভালো। আমার মনে হয় যে এক একজন নির্মাতা এক এক রকম হবেন, এটাই বৈচিত্র্য। এবং হতে পারাটা বা মানে খারাপ কিছু নয়। একজনের কাছ থেকে সব প্রত্যাশা করা যায় না বা করা উচিত নয়। প্রত্যাশার চাপ আমাদের কমিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, সিনেমাস্কোপকেও থ্যাংক ইউ এরকম একটা আয়োজন করার জন্য। আমি নর্থ সাউথ সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এরকম আয়োজনের জন্য। আমি যেহেতু ক্লাবের জায়গা থেকেও আছি, থ্যাংক ইউ। ধন্যবাদ মামুন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরাফাত ভাই আবার যদি কষ্ট করে ওই সময় ছবিটা নিতে পারে, সবাই যদি এখন একটু ক্যামেরা যারা উপস্থিত আছেন, আচ্ছা যারা উপস্থিত আছেন তারা যদি একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, তাহলে জয়ন্ত একটা স্ক্রিনশট নিবে। সামান্য কিছুক্ষণের জন্য ওপেন করলে হবে ফ্রন্ট ক্যামেরা। সবাই অন করেছে? আচ্ছা, ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারা আজকের
আলোচনাটা খুব, আশা করি খুব সবাই খুব উপভোগ করেছে। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সিনেমাস্কোপকে। আসলে এটা ভালো লাগলো নুরিকে নিয়ে আলোচনা করতে গিয়ে, এবং সব মিলিয়ে ধন্যবাদ। এবং হাসান এবং আরাফাত, আপনারা যে কষ্ট করলেন সেই জন্যও ধন্যবাদ। এবং আজকে যারা শুনলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আরো দীর্ঘ পরিসর জুড়ে আমরা নিশ্চয়ই আগামীতে করোনা কেটে গেলে নুরিকে নিয়ে আরো আলোচনা করব। নুরির সিনেমা নিয়ে নানা ধরনের আয়োজন হবে এবং ছবিগুলো বড় পর্দায় দেখবার ঢাকা শহরে বা বাংলাদেশে দেখানোর আয়োজনগুলো নিশ্চয়ই আমরা সবাই মিলে করব বা করতে পারবো। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আবার দেখা হবে।